হ্যালো, জি আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। তোমরা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, ফাইন। জি স্যার। নাও আমি একটু আগে বলে নিই, সেটা হলো হ্যান্ড আউট নাম্বার গুলি তোমরা একটু লিখে নাও, যেগুলি তোমাদের রিড করতে হবে। এই আমাদের সিলেবাস যেটা আজকে পর্যন্ত 4th ক্লাস পর্যন্ত আমাদের সিলেবাস কন্টেন্টস যেটা আছে। স্যার মেবি আপনার ভয়েস প্রচুর কেটে কেটে আসতেছে। আই ডোন্ট নো ইটস হ্যাপেনিং উইথ আদার্স অর নট। এটা প্রথম দিকে এরকম হবে, কারণ তোমাদের কারো কারো হয়তো মিউট করা হয় নাই, মিউট করতে হবে সবাই। মাইক আমার মনে হয় মাইক আপনারা অনেক দূরে রাখছেন হয়তো। না, আমি তো ওই যে হেডফোন দিয়ে কথা বলছি, মাইক। এখন আমরা হ্যান্ড আউটস গুলি আগে দেখি, কত কত নাম্বার হ্যান্ড আউটস তোমাদের এখন ইয়েতে আপনাদের এখন ইয়ে করে দিলাম, মানে কি বলে, এ পর্যন্ত পড়ার জন্য আমি আপনাদের কাছে ছেড়ে দেব। এটা হলো 1 নাম্বার হ্যান্ড আউট নাম্বার 1, কনসেপ্ট অফ বিজনেস ইকোনমিক্স। তারপরে হ্যান্ড আউট নাম্বার 2, বিজনেস ইকোনমিক্স এন্ড ইকোনমিক্স। হ্যান্ড আউট নাম্বার 3, অবজেক্টিভ অফ বিজনেস ফার্ম। হ্যান্ড আউট নাম্বার 4, বিজনেস সাইকেল। বিজনেস সাইকেল নিয়ে আমরা পরে একটু কথা বলবো, বাট এখন এই যে হ্যান্ড আউটটা আছে এটা পড়তে হবে। এরপরে হ্যান্ড আউট নাম্বার 5, ম্যাক্রো ইকোনমিক পলিসি, এটাও পড়তে হবে। হ্যান্ড আউট নাম্বার 6, ইকোনমিক ডেভেলপমেন্ট। হ্যান্ড আউট নাম্বার 7, অ্যাপ্লিকেশন অফ ডিমান্ড এন্ড সাপ্লাই। তারপরে হচ্ছে হ্যান্ড আউট নাম্বার 8, ইম্পর্টেন্স অফ টাইম এলিমেন্ট। এই পর্যন্ত হ্যান্ড আউট নাম্বার 1 থেকে 8 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। আর আজকে যেটা 4th ক্লাসে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট করার কথা, এটার জন্য হ্যান্ড আউট নাম্বার 23। এটা আপনারা পড়বেন, কিন্তু এগুলি নিয়ে আমি পরে সিকুয়েন্সিয়ালি যাব, আরো কিছু তথ্য দিব। বাট এই 8 এবং হ্যান্ড আউট নাম্বার 23, 8 পর্যন্ত পড়বেন। আর 23 নাম্বারটা একটা পেজ আছে, ওইটাও একটু দেখে নেবেন যে ব্যালেন্স অফ পেমেন্ট বলতে কি বোঝায়, এটা কোন ধরনের পলিসির অন্তর্ভুক্ত, এবং ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে আমাদের কিছু ইকোনমিক ডিসকাশন আছে, যে এটা আসলে ফেভারেবল, আনফেভারেবল, এবং বাংলাদেশের কনটেক্সটে আমরা কোথায় আছি, আমাদের কোন কোন দেশের সাথে বাণিজ্য আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলি আমরা পরে আলোচনা করব কান্ট্রি কনটেক্সট। তো আজকে এর বাহিরে আমরা এখন যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি, আমাদের এই যে সাপ্লাই এন্ড ডিমান্ড, আমরা গতকালকে যেখানে গিয়ে শেষ করেছিলাম সেখানে। সো ক্যান ইউ সি দ্য স্লাইড? ওকে, সো সাপ্লাই এন্ড ডিমান্ড টুগেদার। অ্যাকচুয়ালি আমাদের এখানে আমরা এর আগে ডিমান্ড করেছি এবং সাপ্লাই এর উপরে আমরা কত নম্বর হ্যান্ডআউট স্যার? এটা হ্যান্ড আউট না, এটা পাওয়ার পয়েন্ট স্লাইড। এটা হ্যান্ড আউট নাই। কিছু জিনিস আছে আমি হ্যান্ড আউটে নাই, কিন্তু পাওয়ার পয়েন্ট স্লাইড আছে। তো স্লাইড কত নম্বর স্লাইড এটা স্যার? রিকনসাইল 4 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে সাপ্লাই এন্ড ডিমান্ড টুগেদার। এখন আমরা সাপ্লাই কি জিনিস, ডিমান্ড কি জিনিস, এটা পড়লাম। এখানে এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই কিভাবে বাইর করে, কি কি কারণ থাকে সাপ্লাই এন্ড ডিমান্ড চেঞ্জ হওয়ার ক্ষেত্রে। শর্ট টার্মে কনস্ট্যান্ট থাকে, কিন্তু লং টার্মে এটা পরিবর্তিত হয়ে যায়, এবং এক্সেপশন গুলি কি কি সেগুলি আমরা দেখলাম। আমরা কিন্তু এখনো ইলাস্টিসিটিতে এখনো যাই নাই, আমরা শুধু সাপ্লাই এন্ড ডিমান্ডের এগ্রিগেট কন্ডিশনে আছে, এগ্রিগেট অবস্থার মধ্যে আছে। এবং ইন্ডিভিজুয়াল কেসে সাপ্লাই এন্ড ডিমান্ডের যে লটা,
এটা কিভাবে কার্যকর হয়। সাপ্লাই ডিমান্ডের মধ্যে আমরা যেটা দেখলাম, ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং আর সাপ্লাই কার্ভটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং। ঠিক আছে, প্রাইস এবং কোয়ান্টিটির সাথে সাপ্লাই এর ক্ষেত্রে সম্পর্ক হলো ঊর্ধ্বমুখী, আর ডিমান্ডের ক্ষেত্রে হলো নিম্নমুখী। প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, আর সাপ্লাই এর ক্ষেত্রে হচ্ছে সাপ্লাই দাম বাড়লে সাপ্লাই বেড়ে যায়। এই যে বাড়া এবং কমা, এটারও কিন্তু একটা সীমা রেখা আছে। এখন এই দুটো কিন্তু আমি যেটা বলেছি যে এই সাপ্লাই আর ডিমান্ড অনেক সময় মুরগি আগে না ডিম আগে এটা নিয়ে যেরকম একটা মানে দ্বন্দ্ব থাকে, ঠিক সাপ্লাই আর ডিমান্ডের ক্ষেত্রে কি সাপ্লাই ডিমান্ডকে কন্ট্রোল করছে নাকি ডিমান্ড সাপ্লাইকে ইনফ্লুয়েন্স করতেছে। তো সেই জিনিসটা আসলে নির্ভর করে যারা কনজিউমার তাদের উপরে। কনজিউমাররা কিন্তু আসলে আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে তাদের কনজাম্পশনের পরিমাণের উপরে নির্ভর করে যে সাপ্লাই এবং ডিমান্ড কত হবে, এবং সাপ্লাই এবং ডিমান্ড আদৌ এই মূল্যটাকে প্রভাবিত করবে কিনা বা কোয়ান্টিটিটাকে প্রভাবিত করবে কিনা। অর্থাৎ সাপ্লাই এন্ড ডিমান্ড, এটা যদি বলি আমরা যে মাঠের দুই পাশে দুইটা দল আছে, একটা দল বল যখন কন্ট্রোলে থাকে তখন তার কাছে এটা সাপ্লাই সাইড হয়, আর যেই দল বল নিয়ন্ত্রণে নিতে চায় তার কাছে সেটা ডিমান্ড থাকে। তারপরে কিন্তু একটা পয়েন্টে গিয়ে কিন্তু এটা ভাগাভাগি হয়, একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে যায়, কোথাও না কোথাও গিয়ে কিন্তু এটা একটা পর্যায়ে শেষ হয়ে যায়। এটার মধ্যে একটা টাইম এলিমেন্ট আছে, তাই না? খেলায় যেরকম একটা টাইম এলিমেন্ট আছে, তেমনি কনজিউমারদের ক্ষেত্রেও একটা টাইম এলিমেন্ট আছে। কনজিউমার কিন্তু সব সময় একটা পণ্য একটা নির্দিষ্ট সময়ে ভোগ করতে থাকলে সে কিন্তু প্রথম যেই পরিমাণ খাবে, তারপরে কিন্তু আরেকটু কম খাবে, তারপরে আরেকটু কম খাবে, এরপরে কিন্তু তার আর চাহিদাই থাকবে না। সো দ্যাট এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট একটা যে থাকে, তখন কিন্তু সাপ্লাই বাড়াইলেও দাম বাড়লেও সাপ্লাই কিন্তু বাড়াইয়া কোনো লাভ হবে না। সেই জন্য ইকুইলিব্রিয়াম ইজ দা পয়েন্ট, এটা আমরা বলবো একটা রেফার্স টু এ সিচুয়েশন ইন হুইচ প্রাইস হ্যাজ রিচড দ্য লেভেল। অর্থাৎ এখানে যারা ডিমান্ড সাপ্লাই এর মধ্যে একটা হয়, সিচুয়েশন তৈরি হয় যেখানে মূল্যটা নির্ধারিত হয়। স্যার বেসিক্যালি এই পয়েন্টের মধ্যে তো মানে সাপ্লাই এন্ড ডিমান্ড সমান, তাই না? হ্যাঁ, ইকুইলিব্রিয়াম পয়েন্টে এই ক্ষেত্রে সাপ্লাই এন্ড ডিমান্ড সমান বলতে মূল্যটা তখন সেক্ষেত্রে সংখ্যা এবং মূল্য এটা একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে যায়, যে কত পরিমাণ সাপ্লাই এবং কত পরিমাণ ডিমান্ড হলে মূল্যটা ওই জায়গায় গিয়ে স্থির হবে। আপনি বললেন যে সাপ্লাই ডিমান্ড দুইটার মানে একটা ডিমান্ড আর একটা সাপ্লাই কিভাবে ডিমান্ডের উপরে ইয়ে করে, আমরা ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দেই না? হ্যাঁ, কিন্তু কোনো কোনো সময় সাপ্লাই ডিমান্ডের উপরে প্রভাব বিস্তার করে। স্যার কিভাবে? এখন এই বিষয়টাই আসলে ইন্টারেস্টিং, সেটা হলো যে সাপ্লাই কিভাবে ডিমান্ডের উপর প্রভাব বিস্তার করে। হ্যাঁ, ওই তো বলে ফেলছে। হ্যাঁ, এটা হতে পারে যে এটা অনেকগুলি কারণ থাকতে পারে, এর মধ্যে একটা কারণ বিজনেস হতে পারে যে না এটার দাম বাড়লেও কিন্তু আমরা অনেক সময় কিনি। হ্যাঁ, দাম বাড়লে কিন্তু একটা পর্যায়ে আর কেনার কথা না, যে আমি আর কিনবো না, আমার প্রয়োজনে, কিন্তু একটা স্পেকুলেটিভ দিয়ে থাকে যে এইটা ভবিষ্যতে নাও পাওয়া যেতে পারে। হ্যাঁ, আমি যদি মার্কেটে যাই, নিউ মার্কেটে দেখি যে সেল লাগানো হয়েছে, সেল লাগাইলো কত 60%, আমি যেখানে একটা শার্ট কিনতাম সেখানে ওই পরিমাণ টাকা দিয়ে কিন্তু আমি 5টা কিনে ফেলতাম। তো ইউ ক্যান সি দ্য সাপ্লাই কিন্তু সেখানে বেড়ে গেছে, কিন্তু প্রাইসটা কমে যাওয়ার কারণে আলটিমেটলি ডিমান্ডটাকে সাপ্লাই ইনফ্লুয়েন্স করতেছে। ডিমান্ডটাকে ইনফ্লুয়েন্স করতেছে যে তুমি নাও, আরো নাও।
আমি তোমার জন্য তৈরি আছি, তুমি 10টা চাও তো 10টা নিতে পারো, হয় না এরকম? ঠিক আছে। তো এছাড়া স্যার এছাড়াও তো অনেক টেকনোলজি যেগুলো ইনোভেশন নতুন নতুন আছে সেগুলো তো প্রথমে সাপ্লাই হয় দেন তারপর ওগুলোর ডিমান্ডটা ক্রিয়েট হয়। সেটা তো আছে, সেটা তো হলো যে নতুন নতুন জিনিস, নতুন নতুন পণ্য বা সেবা, এগুলি অনেক সময় কাস্টমারদের ইচ্ছা, চয়েস এবং বাইং ক্যাপাসিটি এগুলির কারণ দ্বারা প্রভাবিত হয়। সেগুলি খুব ব্যতিক্রম। আর আমাদেরও যে ডেইলি প্রোডাক্টস গুলা, এগুলা তো আমাদের অবশ্যই কিনতে হয়, সেই ক্ষেত্রে কি সাপ্লাই কন্ট্রোল না, করে সেই ক্ষেত্রে সেই নেসেসিটি গুডস এর ক্ষেত্রে এটা খুব একটা ভেরি করে না, সাপ্লাই ইনফ্লুয়েন্স করে না। নেসেসিটি গুডস এর মধ্যে কিন্তু কাপড়ও পড়ে, কিন্তু কাপড় আমরা কিনি। আবার হঠাৎ করে দেখা গেল যে ঠিক আছে চিনির দাম অনেক কমে গেছে, আমি ইচ্ছা করলাম যে ঠিক আছে আচ্ছা আগে যেহেতু 1 কেজি কিনতাম, 2 কেজির দামে এখন আমি 4 কেজি কিনতে পারছি, 4 কেজি কিনে নিয়ে যাই। তো সাপ্লাই এখানে কিন্তু ডিমান্ডকে স্টিমুলেট করতেছে, একটা ট্রিগারিং করতেছে, মানে যে তুমি আরো বেশি কিনতে পারো ইচ্ছা করো। তো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। এটা সবসময় হয় এটা আমি বলছি না, বাট এটা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো পণ্যের ক্ষেত্রে হয়। আবার এটা বায়ারের ইচ্ছার উপরও নির্ভর করে। বায়ার যদি তার ক্যাপাসিটি থাকে বা ইচ্ছা থাকে এবং তার কাছে যদি মনে হয় যে না সে এটা পেরিশেবল গুডস না, অথবা এটা সে তার কনজাম্পশন করার মতো সে স্টক তৈরি করতে পারবে এবং স্টকটা সে একটা নির্দিষ্ট সময়। এখন যদি কেউ যদি বলে যে সবজি আমি তোমাকে 10 বস্তা সবজি দিয়ে দিব, কিন্তু নিবে, বলবো যে না বাসায় নিলে তো সব পচবে, আমি তোমার কম দামে 10 টাকা কেজি ধরে নেবো কেন, আমার দরকার 2 কেজি, আমি 2 কেজি নেব, আমি এই যে 10 কেজি 20 কেজি আমি কেন নেব, এই ক্ষেত্রে নিবে না। পেরিশেবল গুডস এর ক্ষেত্রে এটা হয় না, নরমালি নন পেরিশেবল গুডস, এবং সেটাও আবার নেসেসিটি গুডস এর মধ্যে একেবারে বিয়ারলি পেরিশেবল এবং নন পেরিশেবল এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো শার্ট বা এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলি হয়তো আমরা মনে করি যেগুলি বছর শীত পণ্য না, সেক্ষেত্রে সেল দেওয়া হলে কখনো কখনো এগুলি কেনা হয়, এগুলি সংখ্যায় বেশি কেনা হয়, সাপ্লাই মার্কেটে বেশি হয়। তারপরে আমরা যদি এখানে ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি সংজ্ঞা দেখি, ইকুইলিব্রিয়াম প্রাইস বলতে বোঝানো হয় দ্য প্রাইস দ্যাট ব্যালেন্সেস কোয়ান্টিটি সাপ্লাইড এন্ড কোয়ান্টিটি ডিমান্ডেড। মূল্য কিন্তু প্রভাব বিস্তার করছে, কত কোয়ান্টিটি আসবে, কত কোয়ান্টিটি ডিমান্ড। এই যে আমি যেটা বললাম, সেল লাগানো হলো, এখন দাম কমায় দেওয়া হলো, এই ক্ষেত্রে কিন্তু কি পরিমাণ কোয়ান্টিটি সাপ্লাই হবে, কি পরিমাণ কোয়ান্টিটি ডিমান্ড হবে, এই সংখ্যা দিয়ে কিন্তু এখন যদি আগে 100 টাকা মূল্য হয়, এখন যদি 20 টাকা হয়, তাহলে নিশ্চয়ই কোয়ান্টিটি সাপ্লাই যদি বাড়ে, কোয়ান্টিটি ডিমান্ডও যদি বাড়ে, এবং তারা কিন্তু একটা জায়গায় গিয়ে করবে, যে প্রাইস দ্বারা ইকুয়ালাইজ হয়ে যাবে, ব্যালেন্স করে ফেলবে। হ্যাঁ, কেউ দামাদামি করতে করতে একটা জায়গায় কিন্তু গিয়ে স্থির হবে যে ঠিক আছে আমি 10টা কিনতে চাই, কত দাম, 10টা, একটা কিনতে চাই 100 টাকা দাম, 10টা কিনতে চাই, আচ্ছা 10টা যদি আপনি কিনেন তাহলে 80 টাকা করে নিতে পারবেন, অথবা 50 টাকা করে নিতে পারবেন। তখন কিন্তু এই বার্গেনিংটাও একটা কাজ করে এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্টে যাওয়ার জন্য। প্রাইস কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যায় যে কত সংখ্যায় আমি নিব না নিব। তো কাজেই দামের উঠানামার সাথে কিন্তু কোয়ান্টিটি, ডিমান্ড এন্ড সাপ্লাই এর একটা ব্যালেন্স তৈরি হয়। আচ্ছা, এটা আমরা সামনে আবার যখন গ্রাফ দেখবো তখন আমরা সেখানে বুঝতে পারবো ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এখন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা হলো এটা, the quantity supplied and quantity demand at the equilibrium price। ওই কথাটা কিন্তু অনেক মানে ওই সরাসরি নাক ধরা আর মাথার উপর দিয়ে হাত ঘুরে আয় না, নাক ধরাটা, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটাও কোনো না কোনো ভাবে মূল্যের সাথে সম্পর্কযুক্ত। বাট এখানে বলা হচ্ছে যে এই সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যেও কিন্তু এই সরবরাহের যদি ঘাটতি না থাকে, তাহলেই তো সে যে ডিমান্ড করছে
ডিমান্ডের সাথে সে মিট করতে পারবে। সরবরাহটাও কিন্তু পর্যাপ্ত থাকতে হবে, যাতে করে যা ডিমান্ড করছে এবং যে মূল্য অফার করছে সেই মূল্যে সেইটা দিতে পারবে। না হলে তো ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হবে না। আমি এখন মাঝে মাঝে দেখি অনলাইনে অর্ডার করলে বলে স্যার এই পণ্যটা নাই, ওই পণ্যটা নাই। এখন দেখা গেল যে আমি যে সংখ্যায় চাচ্ছি সেই সংখ্যায় সে দিতে পারছে না। হ্যাঁ, তাহলে তো ওই প্রাইসটা তাহলে আর সেখানে ফ্যাক্টর হয়ে থাকছে না, অর্থাৎ ব্যালেন্স করছে না। তো দ্যাট এটাও আমরা যদি এখানে ইন্টারসেকশন পয়েন্ট আমরা পাইয়ে দেয় যে ডিমান্ড এবং প্রাইসের সাথে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, ইকুইলিব্রিয়াম প্রাইস, দুটার ক্ষেত্রে আমরা একটা ইন্টারসেকশন পয়েন্ট আমরা পেয়ে যাই। এখানে যদি আমরা একটা আর ইকুইলিব্রিয়াম মানে কি আমাদের যে প্রাইস আর সাপ্লাই এর সমতা, যে সেটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, একটা ইকুইলিব্রিয়াম বলতে এখানে বোঝানো হচ্ছে একটা নির্দিষ্ট মূল্যে যেখানে সাপ্লাই এবং ডিমান্ড সমান হয়। যতটা তুমি চাচ্ছ পণ্য, যত সংখ্যায় চাচ্ছ তত সংখ্যায় ডিমান্ড যতটা তোমার কাছে আছে ঠিক ততটাই সাপ্লাই করছে একটা নির্দিষ্ট মূল্য। এবং এই মূল্যটা বার্গেনিং দিয়া হতে পারে, এই মূল্যটা অফার এন্ড অ্যাকসেপ্টেন্স দিয়া হতে পারে ইত্যাদি। এখন যদি আমরা ইকুইলিব্রিয়ামটাকে এভাবে দেখি, সাপ্লাই শিডিউল এবং আমরা যদি ডিমান্ড শিডিউল দিয়ে দেখি, তাহলে মার্কেটের কোয়ান্টিটি কত আছে আর হলো আমার মূল্য কত আছে, সেই জিনিসটাকে যদি দেখি, এখানে কোন আইসক্রিমের একটা ইয়ে দেওয়া হচ্ছে, এক্সাম্পল দেওয়া হচ্ছে যে ধরে নিচ্ছি মার্কেটে যে পণ্যটা আছে এটার সংখ্যা হলো 190, বাট এখনো প্রাইস নির্ধারিত হয় নাই। সাপ্লাই এর ক্ষেত্রে সাপ্লাই নাই, সুতরাং এখানে এটা আলটিমেটলি এটা জিরো, মানে তার মানে হচ্ছে এটা শুরুটা একটা গেস্টেশন পিরিয়ড। তারপরে যখন 160 টাকা হলো, সরি 1 টাকা যখন দাম হলো, তখন দেখা গেল যে ডিমান্ডের পরিমাণ হচ্ছে 160, ঠিক আছে। আর 1 টাকা যখন মূল্য তখন কিন্তু কোনো সাপ্লাই নাই। আবার 5 টাকা যখন মূল্য তখন 130 ডিমান্ড হলো, 5 টাকা যখন হলো তখন সাপ্লাই হলো 10, মানে সাপ্লাই চেয়ে এখানে ডিমান্ড বেশি। তাহলে কি হবে, অর্থাৎ সাপ্লাই বাড়তে থাকবে আর দাম আস্তে আস্তে কমতে থাকবে। কারণ হলো দাম যেহেতু বেশি, আমার ডিমান্ড কিন্তু মার্কেটে বেশি আছে, বাট এটাকে যদি দাম আরো বাড়ায় তাহলে ডিমান্ড আরো কমে যাবে। তাহলে 130 টাকা থেকে যখন 5 টাকা থেকে দাম যখন 7.5 টাকা হলো, ডিমান্ড কমে গেল। আবার অন্যদিকে আমরা যদি সাপ্লাইয়ের দিকে দেখি, সাপ্লাই কিন্তু যেহেতু 7.5 টাকা হয়েছে, সুতরাং সাপ্লাই বেড়ে গেছে, 10 টাকা থেকে 40 টাকা চলে গেছে, ঠিক আছে। তো সাপ্লাইয়ের সাথে ডিমান্ডের এখানে রিভার্স সম্পর্ক, প্রাইস নিয়ে। মূল্য যখন বাড়লো, সাপ্লাই বাড়লো, ডিমান্ড কিন্তু কমলো, সংখ্যার কথা বলতে। মূল্য কিন্তু আবার বাড়তির দিকে, ঠিক আছে। যত বাড়ছে সাপ্লাই তত বাড়ছে, মূল্য যত বাড়ছে ডিমান্ড তত কমতেছে। কমার পরে কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের সাপ্লাই হচ্ছে 70 ইউনিট, ডিমান্ডও কিন্তু 70, দামও কিন্তু একটা জায়গায় আছে, স্থির হয়ে গেছে 10 টাকা। অর্থাৎ 7.5 টাকা থেকে যখন 10 টাকায় গেল, তখন সাপ্লাইয়ের পরিমাণ হলো 70, আর 7.5 টাকা থেকে যখন 10 টাকা হলো তখন ডিমান্ড কমে গেল 70। এই পয়েন্টটাতে গিয়ে কিন্তু কোয়ান্টিটি ইকুয়ালাইজ হয়ে গেল। এই ইকুয়ালাইজেশনটা করলো কে? প্রাইস, মূল্যই কিন্তু এই কোয়ান্টিটিটাকে কন্ট্রোল করলো। কারণ কোয়ান্টিটি ডিমান্ড নিচের দিকে যাবে আর কোয়ান্টিটি সাপ্লাই উপরের দিকে যাবে, বাড়তে থাকবে।
গিয়ে কিন্তু তারা ওই একটা নির্দিষ্ট মূল্যের জায়গায় গিয়ে কিন্তু সমান হয়ে যাবে। তাহলে ওই জায়গাটাই ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখানে আমরা রেড সাইন দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছি দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এরপরে যদি আমরা দাম বাড়ে, দাম কিন্তু 10 টাকা থেকে 12.5 টাকা হলো, আমার ডিমান্ড কিন্তু আরো কমলো, ডিমান্ড এভাবে কমতে থাকবে। অর্থাৎ ডিমান্ড কমতে কমতে একটা পর্যায়ে জিরো বা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো পণ্যের ক্ষেত্রে নেগেটিভও হয়ে যেতে পারে। ঠিক আছে, আবার অন্যদিকে সাপ্লাই কিন্তু বাড়তে আছে, 70-এর পরে 100, 130, যত দাম বাড়তে থাকবে তত ওই দিকে যাবে। কিন্তু আমার এই যে দাম উঠানামার ক্ষেত্রে আমি একটা জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে দুইটা জায়গায় ডিমান্ড এবং সাপ্লাইয়ের কোয়ান্টিটি ইকুয়ালাইজ হচ্ছে। দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ঠিক আছে, এখন আমরা এটাকে গ্রাফেও দেখাতে পারি অথবা আমরা কার্ভেও দেখাতে পারি, আবার এভাবে শিডিউলও দেখাতে পারি। পরীক্ষায় যেভাবে আসে ইকুইলিব্রিয়াম প্রাইস কোয়ান্টিটি ফিক্স করে দেখায় বোঝানোর জন্য এই উদাহরণটাই যথেষ্ট। আর এটাকে যদি কেউ সাপ্লাই কার্ভ এবং ডিমান্ড কার্ভ আঁকে তাহলে সেটাও করা যায়। আমরা এখানে সেদিকে না গিয়ে আমরা আচ্ছা এখানে আমরা রেভিনিউ নিয়ে পরে আসতেছি। রেভিনিউ নর্মালি দাম বাড়লে রেভিনিউ তো বাড়বে, অর্থাৎ P1 থেকে P2 তে আসলে সংখ্যা বেশি হলেও পার ইউনিট কস্ট যদি কমে যায় তাহলে কিন্তু আমি যদি আগে 10 ইউনিট বিক্রি করে প্রতি ইউনিটের দাম 100 টাকা হয় তাহলে আমি 1000 টাকা পাবো। আর 10 টাকা থেকে যদি 5 টাকায় কমে যায় তাহলে আমি 1000 ইউনিট বিক্রি করলে কিন্তু আমি 100 ইউনিট বিক্রি করলে কিন্তু আমার 5000 টাকা হবে। তার মানে হচ্ছে রেভিনিউ লস। এটা জাস্ট ছোট্ট একটা এখানে গ্রাফ দিয়ে বোঝানো হয়েছে। ধরো P1 এ হলো আমি যেটা বললাম সেখানে 100 টাকা, ঠিক আছে, আমি বিক্রি করতেছি কত, 50 ইউনিট। এটা যদি কমে 50 টাকা হয় আর আমি যদি 100 ইউনিট বিক্রি করি, এই যে এখানে যদি ধরো ধরেন এখানে 100 টাকা দাম, 100 টাকা থেকে 50 টাকা নামলো। যখন 100 টাকা দাম ছিল তখন এখানে ছিল কোয়ান্টিটি সাপ্লাই ছিল 50, ঠিক আছে। তাহলে আমার এখানে কত আসলো, 5000 টাকা। আর দাম যদি কমে গেল আরো 50-এ আর কোয়ান্টিটি 100ই 50 থেকে বেড়ে 100-তে চলে গেল, তাহলে কিন্তু আমার এখানেও এখানেও কিন্তু আমার রেভিনিউ আর্নিং 5000 টাকা। এখন আমি একই সংখ্যা বিক্রি না করে আর বেশি সংখ্যায় যখন বিক্রি করি তখন অটোমেটিক্যালি আমার সেখানে পার ইউনিট কস্ট এবং প্রাইস আমার কিন্তু এক হয় না, এবং এখানে কস্ট হচ্ছে আমার প্রাইসটা কমে যায়। কারণ হলো আমি ওখানে যেই রেভিনিউ মুনাফা যেটা ধরেছিলাম সেটা হচ্ছে আমার প্রতি ইউনিটে আমাকে কম মূল্যে বিক্রি করতে হয়েছে। আমার ম্যানেজমেন্ট কস্ট, আমার ট্রান্সপোর্টেশন কস্ট, আমার অন্যান্য কস্ট একেবারেই হয় না। 100 ইউনিটের দাম 5000 টাকা আর 50 ইউনিটের দামও 5000 টাকা, তাইলে আমি কোনটা প্রেফার করব? অর্থাৎ রেভিনিউ লসটা আমরা এই জায়গাটায় দেখি যে বিক্রি কিন্তু আমার সমান, কোয়ান্টিটি বেশি বিক্রি করেছে কিন্তু তারপরেও আমার লস। রেভিনিউ ইমপ্লিকেশনটা হচ্ছে ডিমান্ড শিফটের ক্ষেত্রে এই ধরনের একটা ঘটনা ঘটে, এটা সাপ্লাইয়ের ক্ষেত্রে হয়। স্যার যদি সেম অ্যামাউন্ট আমার ইনকাম হয় তাহলে রেভিনিউ লস বা ইনকামের ব্যাপারটা বুঝতেছি না। হ্যাঁ তোমার আচ্ছা ঠিক আছে, তাহলে 100 ইউনিট তৈরি করতে কত টাকা লাগে এটা যদি আমরা হিসাবটা বের করি, আমি তো নিশ্চয়ই আমি যখন 100 টাকা মূল্য নির্ধারণ করেছি তখন তো আমি 50 ইউনিট বিক্রি করলাম। 50 ইউনিট 100 টাকা যদি মূল্য নির্ধারণ করি তাহলে আমার সেখানে প্রতি ইউনিটের দাম 100 টাকা, তাই না? জি। তাহলে আবার যখন 50 টাকা প্রতি ইউনিটের দাম হয়
তাহলে এখানে কি কস্ট রিকভারি হবে সব? কস্টটা স্যার, হ্যাঁ, কস্ট কি রিকভারি হবে? আমার রেভিনিউ কস্ট ঠিক কস্ট আছে, বেড়ে যাবে যদি বেশি প্রডিউস করি। হ্যাঁ বেশি প্রডিউস করলে কস্ট কমবে, কিন্তু র মেটেরিয়াল কস্ট তো বাড়বে। হ্যাঁ। আর ইউনিট কস্ট কমে আসবে, মার্জিনাল কস্ট, সেটা আমরা পরে আসবো, পরে আমরা কস্ট যাবো। কিন্তু আমার কথা হচ্ছে, আমি 100 ইউনিট বা ধরে নিলাম 1 লক্ষ ইউনিটের কথাই যদি ধরি, 1 লক্ষ ইউনিট আমার ট্রান্সপোর্টেশন কস্ট, এটাকে সেলিং এর জন্য আমার স্টোরেজ কস্ট, আমার দোকানে রাখার কস্ট, এরকম অনেকগুলি কস্ট অ্যাসোসিয়েটেড থাকে। সুতরাং অনেক সময় দেখা যায় যে দাম কমার কারণে আমি বেশি সংখ্যায় বিক্রি করে কম সংখ্যক বিক্রি করলে যে রেভিনিউ আসতো, সেই পরিমাণ রেভিনিউ আসার কারণেও আমার কিন্তু লস আছে। কারণ হলো আমি সংখ্যায় বেশি বিক্রি করেছি, আমার অন্যান্য অ্যাসোসিয়েটেড কস্ট এবং আমার প্রোডাকশন কস্ট, আমার অন্য ফ্যাক্টর কস্ট ইত্যাদি ইত্যাদি হিসাব করলে সেখানে আমার রেভিনিউ লস হয়ে যায়। অর্থাৎ দাম যখন নিচের দিকে নামে, নিচের দিকে নেমে আসে, ইউনিট কস্ট এর সাথে কম্পেয়ার করলে সেই রেভিনিউ যেই মূল্যে বিক্রি করতাম, বিক্রি মূল্য চেয়ে আমার বিক্রি মূল্য যদি আরো অর্ধেক হয়ে যায়, তাহলে আমার এই ফ্যাক্টর কস্ট থেকে শুরু করে অন্যান্য কস্ট আমার ডিডাকশন করলে আমার মুনাফা কমে যাবে। অর্থাৎ মুনাফা কমে যাওয়ার অর্থ হলো রেভিনিউ কমে যাবে। আচ্ছা, আমরা এখন এই যে ডিমান্ড এবং সাপ্লাই কথা বলছি, এখানে কিন্তু আসলে একটা খেলা আছে। এই খেলাটা হলো কি, একটা সন্তুষ্টি, ইউটিলিটি থাকে যে আমার আসলে উপযোগিতাটা কি। আমি এই যে কিনবো, চিনি কিনি, লবণ কিনি, নেসেসারি গুডস কিনি, লাক্সারি গুডস কিনি, অথবা আমার প্রয়োজনীয় জিনিস কিনি, অথবা আমি নন লাক্সারি জিনিস কিনি, যেটাই কিনি না কেন, আমার যে বই খাতা কলম দিতে ইত্যাদি যা কিছু কিনি, এখানে আসলে হলো যে আমার ইউটিলিটি আছে কিনা, অর্থাৎ এটার ব্যবহার উপযোগিতা আছে কিনা। ব্যবহার উপযোগিতা যদি না থাকে, তাহলে এই ধরনের সাপ্লাই এবং ডিমান্ড কিন্তু আসলে শেষ পর্যন্ত সাস্টেইন করে না। এবং সাপ্লাই ডিমান্ড সাস্টেইন না করলে হবে কি, অর্থাৎ যেমন এখন পুরাতন মোবাইল ফোন, নোকিয়া প্রথম যেরকম বের হলো, বা অন্যান্য ছোট ছোট মোবাইল সেট যেগুলি বের হলো, এখন যদি কেউ ওগুলি বাজারে সুন্দর করে আরো সুন্দর চেহারা টেহারা আকৃতি দিয়ে বাজারে নিয়ে আসে, অ্যান্ড্রয়েড ছাড়া কি কেউ ওগুলি কিনবে? কেউ কিনবে না। তার মানে হচ্ছে একটা পর্যায়ে কিন্তু কোনো কোনো পণ্যের উপযোগিতা নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, নতুন যখন পণ্য আসে। এটা একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে যে মানুষেরও কিন্তু একটা সময়ের ব্যবধানে ওইটা ভোগ করার যে প্রবণতা, সেটাও কিন্তু কম বেশি হতে পারে। এখন আমি যখন ছোট থাকি, তখন আমার খাবারের চাহিদা আমার পছন্দের তালিকার মধ্যে যা কিছু থাকবে, আস্তে আস্তে যখন বড় হব, বয়স বাড়বে, তখন কিন্তু ইউটিলিটিটা অন্যরকম হবে, বয়স বেঁধে। আবার কিন্তু স্থান ভেদেও এটা হতে পারে, শীত প্রধান দেশে একরকম, গরম প্রধান দেশে আরেকরকম। তো এরকম অনেকগুলি বিষয় আছে। এখন এখানে বলা হচ্ছে ইউটিলিটি mean underlying the law of demand and supply is the concept of utility, which represents the advantage or fulfillment of a person that receives from consuming a goods or service. এখন স্যাটিসফ্যাকশন লেভেল, ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি যে ঠিক আছে, আমি অমুক ব্যাংকে আমি যাব, কারণ সেই ব্যাংকের সার্ভিসটা ভালো, আমি ওখান থেকে স্যাটিসফ্যাকশন লেভেলটা বেশি পাই, সুতরাং আমি ওই ব্যাংক থেকেই আমার কার্যক্রম বা আমার চাহিদাটা ফুলফিল করার চেষ্টা করি। কাস্টমার কিন্তু এই ডিমান্ড কিন্তু আমি ক্রিয়েট করতেছি। আমি কিন্তু ব্যাংক, অনেকগুলি ব্যাংক আছে, কিন্তু আমার ব্যাংকে বেশি কাস্টমার আসতেছে, তার মানে হলো আমি ইউটিলিটি তৈরি করতেছি কাস্টমারদের জন্য, এবং কাস্টমারদেরকে আমি টানতেছি ইনডাইরেক্টলি আমার কৌশল দিই। So utility then explain how individual and economies aim to gain optimal satisfaction in dealing with scarce. সুতরাং এখানে কাস্টমার একেবারে
একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যখন একটা ব্যাংক থাকে, এখানে কিন্তু অসংখ্য কাস্টমার হঠাৎ করে আইসা বসবাস করে না, কাস্টমার সীমিত থাকে। কাজেই আমার এই কাস্টমারের সংখ্যা কিন্তু আমার 4টা ব্যাংক থাকলে বা 5টা ব্যাংক থাকলে এই কয়টা ব্যাংকের মধ্যেই কিন্তু এদের কার্যক্রম, আর্থিক লেনদেনের কার্যক্রমের জন্য যায়। কিন্তু কোনো ব্যাংকে বেশি, কোনো ব্যাংকে কম। নির্ভর করে যে হাউ আই ক্যান ক্রিয়েট দ্য ইউটিলিটি ফর দ্যাম, তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা আমি কতটা তৈরি করতে পারলাম। হ্যাঁ, কাস্টমার তাহলে ওইভাবে আমার কাছে আসে। এখন এইটাও আমরা বলছি যে এটারও তো একটা সংখ্যার সীমা আছে, কারণ ওই এলাকায় যদি 10,000 হাউস হোল্ড থাকে, এর মধ্যে যদি 3,000 লোকের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে এই 3,000 লোকই তো ব্যাংকে আসবে, তার চেয়ে বেশি তো আর আসবে না। তো এর জন্য এরপরেও কিন্তু আমরা যেটা বলছি যে একটা লোক কিন্তু চাচ্ছে, খুশি হচ্ছে, সন্তুষ্ট হচ্ছে, সে তার মানে যে মাত্রা, যেটা সন্তুষ্টির মাত্রা, সেটারও কিন্তু একটা সীমা আছে। যে হয়তো এর পরে মনে করতেছে যে না, আমি এই জায়গা থেকে অন্য জায়গায় গেলে হয়তো আরেক রকমের সন্তুষ্টি লাভ করতে পারবো, তখন কিন্তু সে সুইচ করে। অথবা তার একটা পর্যায়ে গিয়ে কিন্তু যে সার্ভিস ডেলিভারি দেয় তারও কিন্তু একটা লেভেল থাকে, যে এর পরে কিন্তু তার সন্তুষ্টি ধরে রাখতে পারে না। এই জন্য টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি এই কনসেপ্টটা আসে। এটা যদি পণ্যের ক্ষেত্রে বলি, ভোগ করার ক্ষেত্রে, তাহলে কিন্তু একরকম, সার্ভিসের ক্ষেত্রে আরেকরকম। টোটাল ইউটিলিটি হচ্ছে aggregate sum of satisfaction or benefit that an individual gains from consuming a given amount of goods and services in an economy. আর এখানে টোটাল ইউটিলিটি যেটা বলি, the amount of persons, total utility corresponds to the person's level of consumption. সে আসলে কত পরিমাণ কনজাম্পশন করে। হ্যাঁ, এখন যদি কনজাম্পশন লেভেল তার ইনকামের সাথে জড়িত, এটা আমরা জানি। কনজাম্পশন লেভেল তার সময়ের সাথে জড়িত। সুতরাং এটা কিন্তু স্যাটিসফ্যাকশনটা আসলে কনজাম্পশনের লেভেল বা মাত্রা অথবা পরিমাণ এবং কোন সময় কোন ধরনের পণ্য, সেটার উপর নির্ভর করে। এখানে বলা হয় ইউজুয়ালি দি মোর দি পারসন কনজিউমস, দি লার্জার হিজ অর হার টোটাল ইউটিলিটি উইল বি। এখন যেই লোক বেশি পরিমাণ কনজিউম করে, সে 5 কেজি মাংস কিনে দোকানে গেলে, ঠিক আছে, তো আবার কেউ 1 কেজি কিনে, কেউ 2 কেজি কিনে। সুতরাং এখানে বলা হচ্ছে যে more the person consume, the larger is the total utility. এখন টোটাল ইউটিলিটিটা নির্ভর করবে সে যত বেশি কিনবে, ভোগ করবে, সেটার উপরে টোটাল ইউটিলিটি সে পরিমাপ করবে। আর মার্জিনাল ইউটিলিটি হচ্ছে যে এডিশনাল স্যাটিসফ্যাকশন, যে আমি এক্সট্রা ইউনিট কনজিউম করে। এখন ধরো আমাকে 10টা কমলা দেওয়া হলো, প্রথম 2টা বা 3টা বা 4টা খাওয়া পর্যন্ত আমার কাছে মনে হলো যে ঠিক আছে, আমি আই এম স্যাটিসফাইড। 5ম বা 6ঠটার ক্ষেত্রে দেখা গেলো যে আমি এটা অর্ধেক খাই আর খাইতে পারছি না, আমার কাছে আর ভালো লাগছে না। অর্থাৎ আমার মার্জিনাল ইউটিলিটিটা তখন আস্তে আস্তে কমতে থাকে, ডিমিনিশিং এর দিকে যেতে থাকে। এবং একটা পর্যায়ে আমি বলবো যে না, আমি আর খাবোই না, আমি আর পোলাও নেবই না, আমি আর মাংস আর নেবই না, আমি 5 কেজি কিনছি, তাতে কি হচ্ছে, আমি এর বেশি আর খাবো না, খেতে পারবো না। এবং সব বাসার সবাই মিলে খাওয়ার পরও দেখা গেল যে এরপরে কিন্তু আর কেউ এটা পুরোটা শেষ করতে পারে না। তো এখানে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি হলো এক্সট্রা যেই টোটালের সাথে এডিশন হয়, সেটা হলো মার্জিনাল। অর্থাৎ আমি যেটুকু নিতে পারি, স্যাটিসফ্যাকশন যেটুকু আমি পেলাম, তারপরেও যদি আমি একটু নেই এবং সেখান থেকে যদি আমার মার্জিনাল কোনো বেনিফিট হয় বা স্যাটিসফ্যাকশন আসে, তাহলে সেটুকু পরিমাপ করার সুযোগ আছে। তাহলে মার্জিনাল ইউটিলিটি পর্যন্ত আমরা পৌঁছি, আমরা নর্মালি মার্জিনাল ইউটিলিটি পর্যন্ত যাই। টোটাল ইউটিলিটির পরেও আমরা মার্জিনাল ইউটিলিটিকে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে কাউন্ট করি। এখন এই যে মার্জিনাল ইউটিলিটি যেটা,
এটা কিন্তু আমি যেটা বলেছি যে এটা আস্তে আস্তে ডিক্রিজিং ট্রেন্ডের দিকে যায় বলেই এটাকে কিন্তু বলা হয় এটা একটা মার্জিনাল পর্যায়ে চলে গেছে। মার্জিন মানে প্রান্তিক লেভেলে, অর্থাৎ শেষ লেভেলে অথবা এন্ড লেভেলের কাছাকাছি এরকম। হ্যাঁ, এখানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে আমরা যদি একটা আইসক্রিমের উদাহরণ দিই, যে চকলেটের কথাই বলছে এখানে। এখানে বলা হচ্ছে প্রথম যেটা হলো নর্মালি উই ডোন্ট হ্যাভ এনি ইউটিলিটি, সো এভরিথিং ইজ জিরো। যখন আমার চকলেট বারের খাবারের চাহিদা একটা হলো, তখন মার্জিনাল ইউটিলিটি হলো আমার 70 আর টোটাল ইউটিলিটি হলো 70। যখন আমার দ্বিতীয়টাতে গেলাম তখন আমার ইউটিলিটি আসলো 10 আর টোটাল ইউটিলিটি ঠিক আগেরটার সাথে যোগ হবে, 70 এর সাথে 10 যোগ হয়ে এখন হবে 80। এই যে 10, এখানে যে 10 আছে, এই 10 এই 70 এর সাথে যোগ হয়ে এখানে 80 হবে। থার্ড চকলেটের ক্ষেত্রে আমি আমার ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি আবারও কমতে থাকবে, কারণ এটা ডিমিনিশ করতে থাকবে, এটাই হলো নিয়ম। কারণ আমি তখন আর খাইতে ইচ্ছা করবো না, কারণ আমি 10টা খাওয়ার পরে আমি এরপরে আমি 5টাতে নেমে আসবো, এইটা আবার আগেরটার সাথে যোগ হয়ে। সুতরাং টোটাল ইউটিলিটি ইনক্রিজ করে, কিন্তু মার্জিনাল ইউটিলিটি আস্তে আস্তে ডিক্রিজ করে, এবং ডিক্রিজ করতে করতে কখনো কখনো এটা নেগেটিভও চলে যেতে পারে, বা এটা জিরোতেও চলে যেতে পারে, বা এটা ওই জায়গায় গিয়ে একটা পর্যায়ে। সো দ্যাট এই যে ল অফ মার্জিনাল ইউটিলিটি, এটা কেন দরকার? এটা দরকার বিকজ আমরা সাপ্লাই ডিমান্ড যখন মার্কেটে শুধু মূল্য দিয়েই ঠিক করতে যাব তা দিয়ে হবে না, আমাদের কিন্তু ইউটিলিটি প্রশ্নটাও কিন্তু আছে। ইউটিলিটি যদি আমরা পরিমাপ না করতে পারি তাহলে কিন্তু আমরা শুধু প্রাইস দিয়ে প্রাইস লোয়ারিং করে বা প্রাইস হাই করে ডিমান্ড সাপ্লাই তৈরি করতে পারবো না। এই জন্য ইউটিলিটি অ্যান্ড ল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এটার মধ্যে একটা সম্পর্ক আছে। এই জন্যই ইউটিলিটিটাকে আমাদের কাউন্ট করতে হবে, স্যাটিসফ্যাকশন অফ দ্য কনজিউমার, এবং তার যে প্রাইস সে অফার করবে, কোয়ান্টিটি সে যে বুক করবে, এইটা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি দ্বারা নির্ধারিত হবে। এখন এটা আমরা প্রোডাক্ট এবং সার্ভিস দুইটার ক্ষেত্রে আমরা সমানভাবে দেখতে পারি। এই জিনিসটাই জাস্ট আমরা কিছুক্ষণ আগে যে বর্ণনাটা দিলাম, এটাই আমরা এখানে অ্যানালাইসিসটা করেছি। এটা আপনারা একটু দেখে নিলে আমার মনে হয় ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। আমি যে কথাগুলি বলেছি সেগুলি এখানে উল্লেখ করা আছে। আইসিএম এর আজানটা একেবারে বিরতি দিবেন। বিরতি দিতে হচ্ছে, কারণ কানে এসে লাগতেছে যেহেতু। জি স্যার, ব্রেক দেন একটু। আমরা যারা মাইক ওপেন করে রাখছি একটু স্যারেরটা বাদে সবাই মিউট করি কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, আফরোজা আক্তার আপু একটু মাইকটা মিউট করবেন। আপনি তো আমাকে দেখতে দিতে পারেন, আপনি তো হয়।
আমার মনে হয় আমরা শুরু করতে পারি না। আচ্ছা, এগুলি আসলে স্যার একটা প্রশ্ন ছিল। জি, আমরা তো নেগেটিভ মানে ডিমান্ড জিরো বুঝলাম স্যার, কিন্তু নেগেটিভ ডিমান্ডটা স্যার একটু যদি বুঝিয়ে বলতেন একটা উদাহরণ দিয়ে। আচ্ছা, এর আগে আমরা যেটা এখানে আসছি, এখন যদি কাউকে বলা হয় যে পঞ্চম চকলেটটা খাওয়ার জন্য, তখন কিন্তু তার কাছে কোনো ইউটিলিটি থাকবে না, তার মানে সেটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, 3 পরে আসবে জিরো, জিরো আসলে এটা হবে কত? 88, তাই না? জি স্যার, এটার সাথে যোগ করলে 88। 3 যোগ হলো স্যার 91 হবে। হ্যাঁ, না স্যার, জিরো হলো হ্যাঁ। 88। হ্যাঁ, 88 থাকবে। আচ্ছা, এরপরে যদি পঞ্চমের পরে ষষ্ঠটাতে যায়, তখন সে কি করবে? মার্জিনাল ইউটিলিটি নেগেটিভ, মানে সে এটা তো খাবেই না, এখানে সে এটা পকেটে করেও নেবে না, বরং সে বলবে যে আমার এটা তো চাহিদা নাই, আমি এই জিনিসে আর তোমার কাছ থেকে কিনবো না। তার মানে হলো তো অফারটা তখন কি হলো? রিজেক্ট হলো। রিজেক্ট হওয়াটাকে আমরা বলতেছি নেগেটিভ। তার মানে হচ্ছে 88 থেকে 88 বিয়োগ করলে আসবে জিরো, কিন্তু 88 থেকে যদি এখানে আমি নেগেটিভ ধরে নিই যে সে তো এটা নিলই না, বরং আগেরটাও ফেরত দিল, অথবা সে আর এই পণ্য প্রতি তার কোনো আগ্রহই নেই, পরের দিন আর এই দোকানে কিনতে আসলো না, যে না এরা এই জিনিসটা এইভাবে আমি খাইয়া এটাতে তৃপ্তি পাই নাই, আমার ইউটিলিটিটা এখানে নেগেটিভ পর্যায়ে চলে গেছিল। হ্যাঁ, অনেক সময় হয় না যে দোকান থেকে কিনলো, জিনিস ভালো, কিন্তু সে খাইছে বেশি, খাইয়া পেট খারাপ হচ্ছে, এরপরে দেখা গেলো যে বললো যে না তোমার এই দোকানের জিনিস ভালো না। আসলে ঘটনাটা কিন্তু অন্য জায়গায়, কনজাম্পশনের ক্ষেত্রে সে হয়তো নিজেকে রাখতে পারে নাই, পরে দেখা গেলো যে সেটা নেগেটিভ পর্যায়ে চলে গেছে। তো মার্জিনাল ইউটিলিটি ক্যান বি নেগেটিভ। আচ্ছা, আমরা এখন থ্যাংক ইউ। প্রাইস সিলিং এন্ড প্রাইস ফ্লোর, এগুলি আসলে জাস্ট বোঝার জন্য আমি দিয়েছি, এগুলি খুব একটা ইম্পর্টেন্ট না। এগুলি ইকোনমিক্সে এটা মূল্য নির্ধারণের ক্ষেত্রে অনেক সময় সরকারের ইন্টারভেনশনটা থাকে। সরকার অনেক সময় মূল্য নিয়ন্ত্রণ করে, মূল্য নিয়ন্ত্রণ করতে গিয়ে এই কাজটা করে থাকে। এখন প্রাইস সিলিংটা হচ্ছে, এ প্রাইস সিলিং ইজ এ লিগ্যাল ম্যাক্সিমাম দ্যাট ক্যান বি চার্জ ফর এ গুডস। অর্থাৎ এটা নির্ধারণ করে দেওয়া হয় যে এই পরিমাণ দামে কিন্তু এই জিনিসটা বিক্রি করতে হবে। এখন এই পরিমাণ দামে যখন বিক্রি করতে হবে, যদি দামটা লো হয়, যেমন এখানে 3 টাকা থেকে 2 টাকায় যদি চলে আসে, তাহলে হবে কি, এটার তো সাপ্লায়ার যারা আছে তারা কিন্তু আর সাপ্লাই দিতে চাইবে না, যে এটা তো আমার জন্য লাভজনক না, এটা তো আমি সাপ্লাই দিব না। তো এখানে অটোমেটিক্যালি এখানে শর্টেজ হবে, এই শর্টেজটা দেখানো হচ্ছে। হ্যাঁ, তারপরে হলো যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীরা তখন বলবো যে না, যদি প্রতি স্কোয়ার ফিটের দাম এত টাকা সরকার নির্ধারণ করে দেয়, কিন্তু আমার কস্ট যদি বেশি পড়ে, তাহলে আমি এটা করবো না, আমি সাপ্লাই এটা দিব না, আমি তৈরি করবো না, এই কাজ আমি করবো না, এই কনস্ট্রাকশনে আমি আর না। প্রাইস ফ্লোরটা কিন্তু একটু ভিন্ন রকম। এটা হচ্ছে এই প্রাইস ফ্লোর ইজ এ লিগ্যাল মিনিমাম দ্যাট ক্যান বি চার্জ ফর এ গুড। এখানে কিন্তু একটা সুযোগ আছে সাপ্লাই বাড়া। হ্যাঁ, এখানে হচ্ছে, ওখানে হচ্ছে ম্যাক্সিমাম আর এখানে হচ্ছে মিনিমাম। হ্যাঁ, তো মিনিমাম হলে হয় কি, এখানে সারপ্লাস সাপ্লাই হয়, সাপ্লাই কার্ভটা তখন এখানে উপরের দিকে যেহেতু আছে, এখানে সাপ্লাইটা কিন্তু এই যে এই পয়েন্টে আইসা কিউডি থেকে কিউএস চলে আসে, অর্থাৎ 20 থেকে আমার সারপ্লাস হয়ে 40-এ চলে যায়, 40-এ চলে যায়, প্রাইসটা তখন 3 থেকে 4-এ চলে যায়। তো এখানে আমার এই সারপ্লাসটা তৈরি হয়। সুতরাং স্যার এটাকেই তো আমরা বলি কনজিউমার সারপ্লাস, তাই না? এটাই কনজিউমার সারপ্লাস বা কনজিউমার, এটা কনজিউমার সারপ্লাস বলা যাবে না, এটা হচ্ছে মূল্য আসলে নিয়ন্ত্রণ করে যারা, সরকার যখন মূল্য নিয়ন্ত্রণ করে তখন এই দুইটা কনসেপ্ট ইউজ করে, যে কাস্টমারদেরকে বা কনজিউমারদেরকে নেসেসারি গুডস যখন মার্কেটে থাকে তখন প্রাইস কন্ট্রোল থাকে। এটা নর্মালি এখন মার্কেট ইকোনমিতে খুব একটা ইন্টারভেনশনটা নাই,
এটা আসলে এক সময় কমান্ড ইকোনমিতে ছিল, এখনো কিছু কিছু জায়গায় যেখানে কন্ট্রোলড ইকোনমি অথবা যেখানে সরকারের জবাবদিহিতার অভাব আছে, সরকার মনে করে যে না আমি জোর করে যা কিছু করব তাই কিন্তু শুনতে অন্যরা বাধ্য। সুতরাং সেক্ষেত্রে এক ধরনের ইনডাইরেক্টলি বলা যায় যে কন্ট্রোল ডেমোক্রেসি যেখানে আছে সেই ক্ষেত্রে কোনো না কোনো সময় সরকার জনগণের ইচ্ছার সাথে বা মার্কেট ইকোনমির যে ফ্রিডম আছে সেই ইকোনমিক ফ্রিডমের বাইরে গিয়ে কিন্তু সরকার ইন্টারফেয়ার করে। তো সেটা নিজেরা বুঝে নিতে হবে যে আসলে কোন কোন দেশে এই ঘটনাগুলি ঘটে এবং কোন কোন ইকোনমিতে, ইকোনমি মার্কেট ইকোনমি, বাট কিন্তু গভর্নমেন্ট ইজ নট দা ফ্রি ডেমোক্রেটিক গভর্নমেন্ট। কন্ট্রোল ডেমোক্রেসি যেখানে থাকে সেখানে গভর্নমেন্ট কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে, কারণ গভর্নমেন্টের হাতে তখন ইনস্ট্রুমেন্ট গুলি থাকে শক্ত, অন্যরা কেউ কথা বলে তেমন কিছু করতে পারে না। সেই সমস্ত ক্ষেত্রে এই জিনিসগুলি তখন কাজে লাগানো যায়। তো সেটাও আবার অনেকেই করতে চায় না, এটা যদিও বলা হয় আর কি এটা আসলে কন্ট্রোল ডেমোক্রেসির ক্ষেত্রেও কিন্তু অনেকেই এটা করতে চায় না, কারণ এর তো লং টার্ম ইফেক্ট খারাপ থাকে। আবার এটাতে মার্কেট একটা সিন্ডিকেট তৈরি করে ফেলে যে ঠিক আছে যেহেতু দাম কমাইছে আমরা এখন সবাই মিলে আর এই মাল আমদানিও করবো না, এটা বাজারে ছাড়বো না, আমরা শর্টেজ দেখায় দিই। তো এটা অটোমেটিক্যালি শর্টেজ দেখায় দিলে কি হবে, তখন সবাই আবার বেশি দামে কেনার জন্য হুমড়ি খাইয়ে আসা পড়বো যে বাজারে তো মাল নাই, তাড়াতাড়ি কিনো, 5 কেজির জায়গায় 10 কেজি কেনো। তো আলটিমেটলি এটা কন্ট্রোল করেও কিন্তু কোনো সময় ফায়দা হয় না, এটা মার্কেটের উপরে ছেড়ে দিতে হয়। যেহেতু এখন আমদানি রপ্তানি অবাধ হয়ে গেছে বিশ্বব্যাপী, এক দেশ থেকে আরেক দেশের পণ্য যদি কোনো বড় ধরনের কোনো রেস্ট্রিকশন না থাকে তাহলে এক দেশ থেকে না আইনে অন্য দেশ থেকেও মাল আমদানি করে সেই চাহিদা পূরণ করা সম্ভব। স্যার এটা কি গভর্নমেন্ট সবসময় নিয়ন্ত্রণ করে? সবসময় গভর্নমেন্টের এই নিয়ন্ত্রণের এটা আবার সিন্ডিকেশন করেও কেউ করতে চায়, কিন্তু সিন্ডিকেশনটাও তো আবার আলটিমেটলি গভর্নমেন্টের হাতে গিয়ে পড়ে। গভর্নমেন্ট যদি মনে করে যে না এই সিন্ডিকেটেড করে এটা করার চেষ্টা করছে, যে প্রাইস সিলিং করার চেষ্টা করছে অথবা কালোবাজারি করে এখানে পণ্য জমা রাখা শর্টেজ দেখাই আর্টিফিশিয়াল শর্টেজ দেখাই, সেক্ষেত্রে গভর্নমেন্ট অনেক সময় ভালো রোল প্লে করতে পারে আবার খারাপ রোল প্লে করতে পারে। গভর্নমেন্টের উপর এটা দুটোই নির্ভর করে। স্যার আমরা তো যেটা দেখি স্যার যে প্রাইস ফ্লোরটা ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে সেট হয়, তো সেক্ষেত্রে স্যার যেটা হয় স্যার সারপ্লাস, এক্ষেত্রে কি মার্কেট আবার নতুন কোনো ইকুইলিব্রিয়ামে পৌঁছায়? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি বললাম যখন শর্টেজ হয় তখন অটোমেটিক্যালি কি হয়, তাদের চাহিদা বেশি থাকে কিন্তু মার্কেটে জিনিস নেয়, তখন মানুষ কিন্তু যাদের চাহিদা বেশি তাদের কাছে যদি পয়সা থাকে সে কেনার জন্য বেশি মূল্যে আবার ওই প্রডিউসারকে উৎসাহিত করে যে না ঠিক আছে তুমি আমাকে দাও। হ্যাঁ, এখন সেটা ইকোনমির উপরে নির্ভর করে। যে দেশে ব্ল্যাক মানি আছে, যে দেশে ধরো ঘুষ বেশি খায়, যে দেশে ধরো আন্ডারগ্রাউন্ড ইকোনমি অনেক বড় বা ইনফর্মাল ইকোনমি অনেক বড়, যেখানে অ্যাকাউন্টেবিলিটি কম, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু দেখা যায় একটা পর্যায়ে এটা নিয়ন্ত্রণ করেও কুলাইতে পারে না, কারণ ওই হিডেন প্রাইসে কিন্তু আসলে ট্রানজেকশনটা হয়ে যায়। উপর দিয়ে দেখাইলো 2 টাকা মূল্য, কিন্তু ভিতর দিয়ে ট্রানজেকশন হলো 10 টাকা, কারণ হলো আমার কাছে তো ব্ল্যাক মানি আছে, আমার তো হোয়াইট মানি না। ঠিক আছে, অনেক সময় আমাদের দেশে প্রযোজ্য 2 টাকার জিনিস কিন্তু 12 টাকা দিয়ে কিনে ফেলতেছে, কারণ হলো ওই যে 10 টাকা তো আমার আন্ডারগ্রাউন্ড ইকোনমি থেকে আসতেছে, আমার ইয়াবা অথবা ঘুষের টাকা অথবা আমার 2 নাম্বারই করে ইনকাম করার টাকা, আমি ওই যে রডের জায়গায় বাঁশ দিয়ে বিল্ডিং উঠাই দিলাম, তাহলে আমি ওখান থেকে টাকা মাইরা নিয়ে আইসা মনিটরি করে আমি লেস কোয়ালিটি জিনিস দিয়ে আমি ওখান থেকে বেশি লাভ করলাম ইত্যাদি ইত্যাদি। এরকম নানান কারণে অনেক সময় আন্ডারগ্রাউন্ড ইকোনমি বা আনকন্ট্রোল অ্যাকাউন্টেবিলিটি যেখানে থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক সময় শর্টেজটা থাকলেও সেটা কিন্তু আবার মার্কেট কোনো না কোনো ভাবে স্টেবিলাইজ করে এটা চালু হয়ে, এটা খুব কঠিন একটা ব্যাপার। তারপরেও যদি সরকার গভর্নেন্স ঠিক থাকে, এই জন্য বলা হয় ইকোনমিক্স এর ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হলো যে কনজিউমারকে স্বস্তি দেওয়া, সকল লেভেলের কনজিউমারকে স্বস্তি দিতে হলে
গভর্নেন্স ইস্যুটা খুব ইম্পর্টেন্ট। গভর্নেন্স যদি না থাকে তাহলে এখানে বৈষম্য বাড়তে থাকে, বৈষম্য বাড়তে থাকে এবং কিছু লোক তারা যে অবৈধভাবে টাকা উপার্জন করেছে তারা একজনে এখন যে একজন মালিক 24টা বাড়ির মালিক হয়ে গেল, তার নিশ্চয়ই সে অবৈধ সুযোগ পেয়েছে, তাই না? সুযোগ পেয়ে যাওয়ার কারণে সে কিন্তু অনেকগুলি কিনতে পেরেছে। আবার অনেকেই কিন্তু তার পক্ষে সম্ভব না 15-20 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনা গুলশান বানানো, 80-90 লাখ টাকা বা 1 কোটি টাকা দিয়ে কেনা সম্ভব না। সেটা হলো যে তার কাছে তো সেই পরিমাণ অবৈধ টাকা নাই। স্যার আপনি যেটা বলতে চাচ্ছিলেন, ইন শর্ট, আনকন্ট্রোলড ইকোনমিতে মার্কেটে শর্টেজ থাকলেও সেটা মার্কেট অনুভব করতে পারে না ডিউ টু আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটি, আন্ডারগ্রাউন্ড ইকোনমি যেখানে ইনফ্লুয়েন্স করে আর কি, মানে এটা অনেক সময় একটা ক্ষতিকর করে, এটা সরকার কন্ট্রোল করেও শেষ পর্যন্ত পারে না। সরকার পারে না কি জন্য? কারণ গভর্নেন্সটা দুর্বল। সরকার চাইলেই যে পারবে, কারণ সরকারের মেশিনারি যারা আছে, ফাংশনারি যারা আছে, যারা ওভারসাইট বডি আছে, যারা এই সমস্ত অবৈধ লেনদেন বা অবৈধ ব্যাংকিং, অবৈধ ট্রানজেকশন, অবৈধ ইনকাম, এগুলি যদি ঠিক মতো গভর্নেন্সের আওতায় না আসে, জবাবদিহিতার আওতায় না আসে, গভর্নমেন্ট ইটসেলফ যদি জনগণের কাছে জবাবদিহিতার আওতায় না যায়, যে ঠিক আছে কারো কোনো দরকার নেই, আমি সরকারে আছি তো আছি, সুতরাং তখন তো আর দরকার হয় না জনগণ। সেই ক্ষেত্রে হয় কি, এটা অটোক্রেসি একটা মনোবৃত্তি নিয়ে সরকার থাকে। অটোক্রেসির দুইটা সুবিধা আছে। একটা সুবিধা হলো যে অটোক্রেসি যদি এই যে যেটা বললাম যে গভর্নেন্সটা যদি শক্তভাবে ধরে রাখতে পারে, তাহলে ওই অটোক্রেসিটা কিন্তু আলটিমেটলি বেনিফিটটা সবাইকে দিতে পারে। আর যদি অটোক্রেসি দেখা গেল যে কিছু লোক সুবিধা নিয়ে নিচ্ছে, তাদেরকে কিছুই করতে পারছে না, বাট অটোক্রেসি ইজ দেয়ার, সেই অটোক্রেসিটা কিন্তু অনেক সময় মঙ্গলজনক না। এটা আমরা হয়তো কিছু কিছু দেশে আমরা দেখেছি যে স্বৈর শাসকের মতো একনায়ক শাসক ছিল, এবং একনায়ক শাসকের কারণে একটা পর্যায়ে ইকোনমিক ডেভেলপমেন্ট হলেও এটা কিন্তু সিমেট্রিক ডেভেলপমেন্ট হয় না, এটা সমহারে উন্নয়ন যেটা সেটা হয় না, সবার জীবন মান পুষ্টিভাবে উন্নত হয় না। তবে এটা আবার ইকোনমিস্টরা কেউ কেউ বলেন না, তার থেকে তো টিকেল ডাউন হয়, টিকেল ডাউন হয়, এবং টিকেল ডাউন হলে অন্য যারা সুবিধাজনক অবস্থানে থাকে না তারা কিছু হলেও সুবিধা পায়, কিছু হলেও সুবিধা পায়। কিরকম? যেমন যারা শ্রমিক আছে, আচ্ছা ঠিক আছে, বিল্ডিং দাম কমায় দিচ্ছে, এখন বিল্ডিং ওয়ালারা বিল্ডিং বানাচ্ছে না, কিন্তু কেউ কেউ বানাচ্ছে, বানানোর কারণে দেখা গেল যে ওখানে রড, সিমেন্ট, ইট, তারপরে অন্যান্য রং, এরকম অনেক ইন্টেরিয়র ফিটিংস যেগুলি থাকে সেগুলি, এরকম অনেক জিনিসের সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থাকে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থাকার কারণে ওই সমস্ত জায়গায় যারা ব্যবসা করে তারা আবার কিছু বেনিফিট পায়, তারা আবার কিছু টাকা, সেখানে মানি সার্কুলেশনটা তখন বেড়ে যায়। তো দ্যাট ইনডাইরেক্টলি কিন্তু ওই জায়গাটায় যখন মানি সার্কুলেশন বেড়ে যায়, ওইটা আবার অন্য পণ্যের ক্ষেত্রেও কিন্তু আবার ওই টাকাগুলি হাত বদল হয়। তো এরকম করে কিন্তু ইকোনমিটা তখন আসলে একেবারেই যে সুবিধা সবাই পায় না তা না, তারা বৈধভাবেই কিন্তু সুবিধা পায়, বাট তারা হয়তো আরো বেশি সুবিধা পায়, আরো একটু ইকুয়ালাইজ বা বৈষম্যহীন সমাজের মধ্যে থাকতে পারতো। তার অ্যাসেট ব্যাকিং, তার সাথে অন্যের ব্যবধানটা অনেক কম থাকতো, কিন্তু এখন তো এই ব্যবধানটা অনেক বেশি হয়েছে, এটা হয়েও যায়। এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে নরমালি এটা হয়। এটা থার্ড ওয়ার্ল্ড। আমাদের ইকোনমিটা কি কন্ট্রোল ইকোনমি নাকি আনকন্ট্রোল? আমি এটা বলবো না, কারণ এটা তুমি আমার ব্যাখ্যা যেহেতু আমি দিয়েছি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এখানে কিন্তু প্রত্যেক বছরে আমরা বলি যে কালো টাকা আর বাজেটে রাখা হবে না, কিন্তু আলটিমেটলি কালো টাকা থেকে আমরা বের হতে পারবো। তো হাউ ডু ইউ থিঙ্ক অফ ইট? স্যার কিভাবে বিশ্লেষণ করবো? স্যার আমার আসলে প্রশ্ন ছিল যে প্রাইস ফ্লোরে তো স্যার যেটা হচ্ছে স্যার এক্সেস সাপ্লাই, আর প্রাইস সিলিং এ হচ্ছে স্যার শর্ট সাপ্লাই। তো স্যার ফ্রি ইকোনমিতে স্যার ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেখানে থাকে স্যার, প্রাইস সিলিং আর প্রাইস ফ্লোরে কি স্যার আলটিমেটলি ইকুইলিব্রিয়াম ওই পজিশনে যায় নাকি স্যার? হ্যাঁ, মার্কেট কিন্তু একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে যেতেই হবে। সেটা কি স্যার প্রিভিয়াস ইকুইলিব্রিয়ামে যাবে নাকি স্যার এটা আলাদা একটা পয়েন্টে সেট হবে? প্রাইস সিলিংটা এবং প্রাইস ফ্লোরটা কিন্তু শর্ট টার্ম ইফেক্ট, এটা কিন্তু লং টার্ম ইফেক্ট না। এটা একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমি যেটা বললাম যে এটাকে ধরে রাখতে পারবে না, এটাকে ধরে রাখতে পারবে যদি গভর্নমেন্ট সিস্টেম ঠিক থাকে। আর না হলে তো ওই যে আমি যেটা বললাম
যে বাজারে মাছ কিনতে গেছো, তুমিও গেছো আমিও গেছি, একজনে এসে হঠাৎ করে বলে দেয় মাছের দাম কত, বলে যে তার 1500 টাকা। আর এতক্ষণ ধরে কিন্তু 800-900 টাকার বেশি কেউ মূলায় নেই। সে বললো ঠিক আছে দাও, আমার ব্যাগে উঠে দাও। What does it mean? সে কিন্তু নিয়ে গেল, এই 4-5 জন ক্রেতার সামনেই কিন্তু সে মাছটা উঠে নিয়ে গেল। এরকম আছে না? সে কিন্তু he or she does not count about the মানে price। সে পণ্যটা পাইছে বা সে নিয়ে গেছে। তো এটাও কিন্তু কোনো না কোনো সময় একটা বার্গেন, সে যদি না থাকতো তাহলে কিন্তু ওই ক্রেতা বিক্রেতার মধ্যে একটা দরদাম করে একটা জায়গায় কিন্তু স্থির হতো যে না, এর চেয়ে বেশি দামে আর এটা বিক্রি করার সুযোগ নেই, সুতরাং আমরা এই বার্গেনিং করে এই দাম নির্ধারিত হয়েছে, সুতরাং এই দামে বিক্রি হয়েছে। এবং এটা আশেপাশের দোকানেও দেখা যাবে যে ওই ধরনের মাছ বা ওই ধরনের কাস্টমাররা ওই দামেই মোটামুটি পাচ্ছে। স্যার এই যে চার্টার মধ্যে 20 টাকা 20 এটা কি স্যার? 20 টাকা হলো মূল্য, একটা আইসক্রিমের মূল্য। এটা যখন সংখ্যা 70টা, তখন মূল্য যখন 20 টাকা, তখন সাপ্লাই এবং ডিমান্ড যে সমান এটা দেখানোর জন্য। অর্থাৎ এইটার পরে যদি আমরা এখানে কার্ভ আঁকা শুরু করে দিই, যেমন কার্ভটা যদি এখানে 50 বরাবর আসে, 50 বরাবর আসলে ডিমান্ড কার্ভটা কিন্তু ওখানে থেকে যায়, তাহলে কি হবে? আমি যদি 50 বরাবর আসি, তার মানে হলো আমার ডিমান্ড তখনও বেশি আছে না? জি স্যার। আমার যদি এখানে কলম দিয়ে কি দেখা যাচ্ছে? কলম দেখা যাবে না। আচ্ছা, আমি ইয়ে দিয়ে দেখাই। যদি আমি এই 50 বরাবর একটা রেখা এইভাবে উপরের দিকে টানি, তাহলে এ পর্যন্ত যাবে সাপ্লাইতে, ঠিক আছে? এটা সাপ্লাই। জি স্যার। হ্যাঁ, আর যদি এটাকে টাইনে আমি উপরের দিকে নিয়ে যাই, এটাকে যদি টাইনে আমি সাপ্লাইটাকে বাদ দিয়ে এখানে নিয়ে যাই, তাইলে কিন্তু সাপ্লাই কার্ভ যদি অপরিবর্তিত থাকে, ডিমান্ড যদি এখানে থাকে, তাহলে প্রাইস বাড়লো। তখন কি হবে? আস্তে আস্তে সাপ্লাইও বাড়বে। প্রাইসটা যদি বাড়ে, সাপ্লাইটাও বাড়বে। আবার প্রাইসটা যদি কমে, তাহলে সাপ্লাইও কমবে। তার মানে প্রাইসটা কমতেছে আর ডিমান্ডটা বাড়তেছে, সুতরাং একটা পয়েন্টে গিয়ে এটা ইয়ে হচ্ছে, স্থির হয়ে গেল। সেখানে কোয়ান্টিটিটা এই প্রাইস দ্বারা নির্ধারিত হলো যে 70 কোয়ান্টিটি, 70 কোয়ান্টিটি সাপ্লাই, 70 কোয়ান্টিটি ডিমান্ড যেখানে। এখন এখান থেকে নির্ভর করবে যে তোমার রেভিনিউ বেশি কম। তুমি যদি মনে করো যে না, আমি কম দামে বিক্রি করব, কম দামে বিক্রি করলে তোমার এখানে যেটা হবে, কম দামে বিক্রি করলে এখানে এই জায়গাটা চলে আসবে। কেউ যদি 50 টাকায় বিক্রি করে, তাহলে এখানে আসবে। তার মানে হলো 20 টাকার দ্বিগুণ হয়ে যাবে, 40 টাকা হবে একটা আইসক্রিমের দাম, কিন্তু কোয়ান্টিটি কমে যাবে। স্যার যেখানে এসে ক্রস করবে সেই পয়েন্টে কি আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলবো? হ্যাঁ, যে পয়েন্টে ক্রস করবে, রাইট। অর্থাৎ এখানে দাম, এখানে যদি দাম আমরা এখানে 10 টাকা দেখাই, এখানে 20 টাকা দেখাই, এখানে 40 টাকা দেখাই, এখানে 80 টাকা দেখাই, তখন যদি আমরা এই দুইটা রেখা টানলে তখন আমাদের এখানে চাহিদা কত সেটার সাথে যদি আমরা ইয়ে করি, তাহলে দেখবো যে এখানে ইকুইলিব্রিয়ামটা এই জায়গায় আসা স্থির হচ্ছে। অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই একটা নির্দিষ্ট দামে বার্গেনিং করে একটা জায়গায় গিয়ে স্থির হচ্ছে, যেখানে কোয়ান্টিটি সমান। এই যে জায়গাটায় ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এবং ইকুইলিব্রিয়াম প্রাইসটা আমরা শো করলাম। The equilibrium price of ice cream is 20 and quantity is 70. এগুলি আমরা এখানে শিফট করতে পারি। কোয়ান্টিটি, এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই দুইটাই কিন্তু শিফট করতে পারে। 10 টাকা থেকে 12 টাকা দাম হলো, অটোমেটিক্যালি আমার দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমার কি হচ্ছে, আমার নরমালি ডিমান্ড কমে যাওয়ার কথা, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে ডিমান্ড কমে নাই, কারণ হলো এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই কার্ভ যখন আমরা কনসিডার করি, তখন কিন্তু এটা বেড়ে যায়, তখন এটা ডান দিকে যায়। এই কারণে এখানে 100 ইউনিট 12 টাকা দামে বিক্রি হচ্ছে।
এটা তো স্যার ডিমান্ড শিফট স্যার, ডিমান্ড কার্ভ শিফট হয়ে গেল হায়ার প্রাইস। হ্যাঁ হায়ার প্রাইসেস। হ্যাঁ, এই জায়গাটা এটা বেড়ে গেল, হায়ার কোয়ান্টিটি সোল্ড। ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম ছিল এটা, আর নতুন ইকুইলিব্রিয়াম তখন তৈরি হবে এখানে। এটা যদি ডিমান্ড কার্ভ শিফট করে, আর যদি সাপ্লাই কার্ভ শিফট করে, তাহলে কি হবে? এই যে এখানে আবার দেখা যাবে যে সাপ্লাই কার্ভ শিফট করার কারণে এখানে কমে যাবে ডিমান্ড। কমছে না? জি স্যার, জি স্যার, কমে যাবে। এখানে ডিমান্ড কমে যাবে, 40 বরাবর চলে আসছে। 40 বরাবর চলে আসবে। সুতরাং এখান থেকে 70 থেকে নেমে 40 চলে আসবে। দাম বাড়লে ডিমান্ড কমে যায়। হ্যাঁ, এটা এগ্রিগেট ডিমান্ডের চিত্রটা দেখালাম আমরা। তো এখানে এরকম অনেকগুলি আমরা ডান দিকে বাম দিকে একত্রে দেখালাম। এখন সাপ্লাই এবং ডিমান্ড একসাথে যদি ইয়ে হয় তাহলে কি দাঁড়াবে? নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট এখানে তৈরি হবে। সাপ্লাই এবং ডিমান্ড একসাথে দুইটাই কার্ভ করতে পারে। এখন এটার উপরে একটা আমরা তো গ্রাফ দেখলাম, আসলে যদি বাস্তবে আমরা কোয়ান্টিটি, আমাদের অনেক সময় ম্যানেজমেন্ট জানতে চায় যে বাবারা তোমার এসব গ্রাফ বুঝি না, আমাকে তুমি হিসাব বুঝাইয়া দাও যে আমার আসলে ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমার কত ইউনিট উৎপাদন করতে হবে, বা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসলে কত ইউনিট, এরপরে আমি এটা দাম বাড়া কমার সাথে তখন আমি এটা মিলাবো। তাইলে এখানে আমি ওই সেদিন যে অঙ্কটা শেষ করি নাই, কারণ হলো সাপ্লাই এবং ডিমান্ড মিলাইয়া আমরা এই অঙ্কটাকে এখানে নিয়ে আসছি। আমাদের ডিমান্ডের অঙ্কটাও এখানে ক্যালকুলেশন হবে, সাপ্লাইয়ের অঙ্কটাও ক্যালকুলেশন। এখানে বলা হচ্ছে সাপোজ এ মার্কেট কনসিস্ট অফ থ্রি কনজিউমার ABC whose inverse demand functions are given below. A, B, C তিনজনের P is equal to 35 minus 0.5 quantity demanded by A, অর্থাৎ 35 ইউনিট এই মূল্যে কোয়ান্টিটি A ডিমান্ড করে 50 টাকা, 50টা ইউনিট এই মূল্যে, 40টা ইউনিট এই মূল্যে, এইভাবে তিনজনের কাছে তিন রকম। ঠিক আছে? এখন ফাইন্ড আউট দ্য মার্কেট ডিমান্ড ফাংশন ফর দ্য কমোডিটি ইফ দ্য মার্কেট সাপ্লাই ফাংশন ইজ গিভেন বাই কিউ ইজ ইকুয়াল টু, এটা সাপ্লাই ফাংশন দেওয়া আছে, কিউ ইজ ইকুয়াল টু 40 প্লাস 3.5 পি, হোয়াট উড বি ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি। তাইলে আমাদের এখানে তিনটা জিনিস বের করতে হবে। একটা হলো প্রথমে মার্কেট ডিমান্ডটা বের করতে হবে, বা এগ্রিগেট ডিমান্ড, কেউ কেউ এটাকে এগ্রিগেট ডিমান্ড বলে বা টোটাল ডিমান্ড বলে, বা কেউ কেউ বলে মার্কেট ডিমান্ড, একই কথা। মার্কেট ডিমান্ড কত এবং মার্কেট সাপ্লাই কত, এই দুটো আমাদেরকে বের করতে হবে, এবং আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি বের করতে হবে। ইকুইলিব্রিয়াম প্রাইস কত, কোয়ান্টিটি কত, এটা কিন্তু পরীক্ষায় আসছে, বেশ কয়েকবারই হয়তো আসছে, বা সামনেও আসতে পারে, অথবা ইলাস্টিসিটির অঙ্ক থাকতে পারে। এখানে আমরা যদি এই এটাকে যদি আমরা চেঞ্জ করি, যে এই 0.5 কিউ এটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি আর পিটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের ইকুয়েশনটা কিন্তু আলটিমেটলি সলভ করলে এখানে হবে 70 মাইনাস 2p। কারণ হলো আমি 35কে যদি পয়েন্ট, কারণ এ, ঠিক আছে, কিউ এ মানে হচ্ছে 35 ডিভাইডেড বাই 0.05, আর পি ডিভাইডেড বাই, পি মানে হলো 1p, ঠিক আছে, 1p ডিভাইডেড বাই, এই যে এখানে যে 35 আছে, 35কে আসলে যখন এইটা এই পাশে চলে আসবে আর পিটা এই পাশে যাবে, পিটা কিন্তু তখন মাইনাস পি হবে, আর এটা যেহেতু মাইনাস আছে এটা এইদিকে প্লাস আসবে, এইদিকে 0.5 দিয়ে ভাগ করলে 35 হবে 70, আর এটা হবে 1 কে ভাগ করলে আসবে 2। ঠিক একই ভাবে এটাও তাই, বি এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে একই রকম। ঠিক আছে? তাহলে আমাদের ইকুয়েশনটা আলটিমেটলি সলভ করলে এরকম দাঁড়ায়। তাহলে মার্কেট ডিমান্ডটা হলো, বলা হচ্ছে সবার যে ডিমান্ড আছে, ডিমান্ড অফ কোয়ান্টিটি ডিমান্ডেড বাই এ, কোয়ান্টিটি ডিমান্ডেড বাই সি, কোয়ান্টিটি ডিমান্ডেড বাই
বি সবাইটা যোগ করলে মার্কেট ডিমান্ড। উপরের অংশটা হচ্ছে স্যার এ অনুপাত পি হ্যাঁ ইকুয়াল টু 35 মাইনাস 0.5 কিউএ। হ্যাঁ হ্যাঁ, অনুপাত তো না স্যার, মানে এর প্রাইস হচ্ছে এত, এটা বলতেছে স্যার। অনুপাত না প্রাইস। স্যার আপনি বললেন যে 35 অপোজিট পাশে গেলে 70 হবে, কিন্তু অপোজিট পাশে তো কোনো মান দেয়া নাই। অপোজিট পাশে পিটা যদি আমরা ডান দিকে নেই আর 0.5 কিউএ যদি বাম দিকে নিয়ে আসি সমান সমানের, তাইলে কি দাঁড়ায়? স্যার আমরা এখানে কিউএ কোত্থেকে পাইলাম স্যার? কিউএ হলো কোয়ান্টিটি ডিমান্ডেড বাই এ। কিউএ মানে হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড বাই এ, ঠিক আছে? কিউ হচ্ছে কোয়ান্টিটি আর এ হচ্ছে বায়ার, একজন কনজিউমার। স্যার কিউ এর মান তো দেয়া আছে নিচে যে 70 মাইনাস 2p, এটা কি আমাদের বসাইতে হবে? 35 মাইনাস 0.5 না না না, নিচেরটা তো হলো সমাধান, আগে উপরেরটাকেই ইয়ে করতে হবে। এখানে এই যে এটা যেটা আছে, জি স্যার। আমি এটাকে ইয়ে করি, এই যে এখানে যেটা আছে এইটা এই অংশটুকু যদি আমরা এই সমান সমান চিহ্নের এদিকে নিয়ে যাই, তাহলে পিটা যাবে কোথায়? 35 মাইনাস পি হবে না? জি স্যার। এই অংশটুকু যদি আমরা বাম পাশে সমান সমান চিহ্নের পি এর জায়গায় নিয়ে আসি, পিটা যদি এখানে নিয়ে যাই, তাহলে কি হবে? 35 মাইনাস পি, 35 মাইনাস p আসবে। 35 মাইনাস পি স্যার 0.5 দিয়ে তারপর ভাগ করলে স্যার 2p হবে আর 35 দুগুণে 70 হবে। রাইট। হ্যাঁ বা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলে তো হয় যে স্যার। রাইট। এইটা এখন যেভাবে করো এটা ঠিক ওই নিজে হবে, এটা কঠিন কিছু না। তো দেখ এটা আমরা ওইভাবে এই ইয়েটা করার পরে এখন আমরা মার্কেট ডিমান্ড হলো বা এগ্রিগেট ডিমান্ড হলো এগুলো যোগ করতে হবে। এখন যোগ করার পরে প্রত্যেকটাই তো এখানে যোগ করার পরে আসলো, দেখা গেল যে 290 মাইনাস 6.5 পি, অর্থাৎ মার্কেট ডিমান্ড হলো 6 টাকা 5 পয়সা যখন মূল্য, তখন কোয়ান্টিটি হলো 290। এখন এটা হলো ডিমান্ড ফাংশন। এটা কি? ডিমান্ড ফাংশন স্যার। মার্কেট ডিমান্ড বের করলাম, আর সাপ্লাই এর মার্কেট ডিমান্ড দেওয়া আছে কত এখানে, এটা অলরেডি উল্লেখ করা আছে 40 প্লাস 3.5 পি, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমরা জানি কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি সাপ্লাই। ইন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি সাপ্লাই। তার মানে হলো ইকুয়েশন এইটা, এই যে 290 মাইনাস 6.5 পি ইজ ইকুয়াল টু 40 প্লাস 3.5 পি। এইটাকে এখন সলভ করলে আমরা আলটিমেটলি পি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 25। এই 25 হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টের দাম, অর্থাৎ ইকুইলিব্রিয়াম প্রাইসটা হচ্ছে আমার 25। স্যার আর একটু ব্রেকিং হলে আমাদের জন্য সুবিধা হইতো স্যার। ব্রেকিং তো আর ভাঙানোর তো কোনো সুযোগ নাই। আর এই যে ক্যালকুলেশন অফ মার্কেট ডিমান্ড ফাংশনের কি কোনো থিওরি আছে স্যার? তা নাহলে আমরা কিউএ কিভাবে পাইলাম? কিউএ গুণ করব কোন থিওরিতে স্যার? সেটা বুঝি নাই স্যার। এটা তো বাবা আমরা ওখানে একটা ছিল, ফর্মুলা ছিল, আমরা সেটা দিতে চাইনি, আমার ওটা জানার দরকার নাই। ফর্মুলা না জানলে আমরা কিভাবে গুণ করব স্যার? ফর্মুলা জানার দরকার নাই। এটা হলো কিউ এ মানে হলো এটা হচ্ছে বায়ার। এ যদি তুমি বসাও কোনো অসুবিধা নেই, না বসালে কোনো অসুবিধা নাই, কিন্তু এটা হচ্ছে এ এর কোয়ান্টিটি। এখানে প্রথম বলা আছে the market demand function for the commodity. তো মার্কেট ডিমান্ড ফাংশনের কি কোনো থিওরি আছে স্যার? এটা এতক্ষণ কি পড়াইলাম, গত কয়েকদিন যে পড়াইলাম আমরা এগ্রিগেট ডিমান্ড পড়াইলাম। এগ্রিগেট ডিমান্ড হলো যতজন কনজিউমার আছে প্রত্যেকেরই কিন্তু একটা ডিমান্ড এবং প্রাইস আছে না স্যার? এক একজন এক এক স্যার অ্যাবিলিটি অনুযায়ী সবার ডিমান্ড ইয়া তো আলাদা থাকবে। হ্যাঁ, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ফাইন্ড আউট দ্য মার্কেট ডিমান্ড ফাংশন ফর দ্য কমোডিটি। এখানে বলা আছে স্যার, সাপোজ এ মার্কেট কনসিস্টস অফ 3 কনজিউমার্স এ, বি এবং সি, whose inverse demand functions are given below.
A price की 35 minus 0.5 QA, B price equal to 50 minus 0.25 QB, হ্যাঁ। C price 40 AB minus এবিসি 2.0 এবিসি C. হলো এরা তিনজন ব্যক্তি, ঠিক আছে? জি স্যার। আর কিউটা হলো কোয়ান্টিটি, আর P টা এখানে আর পিটা হলো প্রাইস, আচ্ছা পিটা হলো প্রাইস নির্ধারণ এখানে করবে। এর পরে ডবল যে ইয়াটা এটা কি স্যার অনুপাত না এ না এটা কি- না, এরপর এর অর্থ হলো এর ফাংশন একটা, বি এর ফাংশন একটা, সি এর ফাংশন একটা। স্যার এই যে এ এটা এবং না দিলেও কোনো অসুবিধা নাই। এ এবং পি এর মাঝখানে যে চিহ্নটা স্যার এটা তো আমরা অনুপাত বুঝি স্যার। না না, এটা না দেখাইলেও কোনো অসুবিধা নাই। এটা বোঝানো হয়েছে যে এ এর জন্য একটা ফাংশন, বি এর জন্য একটা ফাংশন, সি এর জন্য একটা ফাংশন। এখানে কোলন হিসেবে আছে, কোলন। হ্যাঁ, এটা কোলন Ratio না। হিসাবে বিবেচনা করতে হবে, এটা S2 না। এটা এবিসি তিনজনের তিনটা মার্কেট ফাংশন দেখানো হচ্ছে। এ যে পণ্যটা কিনলো, বিও কিনলো, সিও কিনলো, এক একজনে এক এক দামে কিনলো এবং এক এক কোয়ান্টিটিতে কিনলো, ঠিক আছে? স্যার এক এক কোয়ান্টিটিতে কিনলো। তো দ্যাট এখানে যে কোয়ান্টিটিতে কিনেছে সেই কোয়ান্টিটিতে কেনার পরে তার এই একটা ফাংশন এখানে তৈরি হলো। তাহলে যে এখানে Q ইনটু Q মানে কি স্যার এই যে 40 প্লাস 3.5 P এটা 40 প্লাস 3.5 পি, এটা হচ্ছে সাপ্লাইয়ের জন্য। আর তাহলে market এখানকার কিউটা কোথেকে আসবে স্যার? এখানকার কিউটা হলো, এটা হলো সাপ্লাই ফাংশনের জন্য। স্যার আই থিংক উনি এই যে ক্যালকুলেট অফ মার্কেট ডিমান্ড ফাংশন এই কিউ এ কিভাবে আসলো স্যার? এইটা এখানে একটা বের করছি না আমরা, এখানে এই যে এখানে 290 মাইনাস 6.5 পি, এই যে এখানে বের করছি এটা বুঝি নাই স্যার। এটা বুঝছেন? 290 এই মাইনাস যে এখানে কিউ এটা স্যার কিভাবে আসলো এটা বুঝি নাই স্যার প্রথমটা। এই যে কিউ ইকুয়াল টু 70 মাইনাস 2 পি এটা কিভাবে আসছে বুঝি নাই। ওইটা স্যার আমি মনে হয় একটু বলতে পারি স্যার। ওইটা আসছে হলো ওই যে পি ইকুয়াল টু 35 মানে 0.5 কিউএ, মানে 0.5 টাকা যদি ভ্যালু হয় তাহলে আমার এ কিনবে হলো 35টা। তাহলে এই 35 এবং পি ইকুয়াল টু 35 মাইনাস 0.5 কিউএ, এটাকে আমরা যদি এপার ওপার করি তাহলে আলটিমেটলি আমার এপার উপর মানে কিসের এপার উপর? যেমন আমি বলি আপনাকে, আমি ব্যাখ্যা করি। আপনি এখানে তো কোনো সমীকরণ নাই। না না না, এটা সমীকরণ দ্বারাই করতে হবে, সমীকরণ আছে সমাধান তো। নিয়মে করেন। P এটা equal to সমাধানের নিয়মে 35 করতে মানে হবে। 0.5 কিউ, এটাই সমীকরণ। এই সমীকরণকে আপনি সমাধান করলে আপনার আলটিমেটলি ওইটাই আসবে। হ্যাঁ, সমাধানই তো করতে হবে, এটা সিম্পল জিনিস। সমীকরণ তো আমরা যোগ করে এখানে একটা সমীকরণ পাইছি না, এই যে 290 মাইনাস 6.5 পি, এটা একটা না, সমীকরণ পাইছি ওই ভাইয়ের স্যার ওই ভাইয়ের প্রশ্ন হলো যে এই যে কিউ এর সমান 70 মাইনাস 2 পি কোথা থেকে পাইলাম স্যার? হ্যাঁ ওইটা ও আচ্ছা, সমীকরণটাকে আপনি সলভ করলে এটা আসবে। এটা কোত্থেকে পাইলাম এখন বলে দিতে হবে, যে আপনার এটা বলে দিতে হবে যে এটা কোত্থেকে পাইছি, এটা আমার দরকার নেই এত জানার। আমার এটা হলো, এটা আমাকে অঙ্ক দেওয়া আছে এইভাবে, আমি এইটারই এখন সমীকরণ পাই, আমি বাকিটুকু করতে পারলেই হলো। অনেক সময় হয় কি, এটা যদি আমরা এখন ওই যে কোএফিশিয়েন্ট দেখাইতে যাই তাহলে আমাদের ওই ফাংশনে গিয়ে একেবারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সব দেখায় তারপরে আসতে হবে। আমার কথা হচ্ছে ওইগুলি আপনাদের জানার দরকার নাই, আপনাকে এটা পরীক্ষায় দেওয়া থাকবে, এটা কোত্থেকে আসছে এটা আপনার তো জানার দরকার নাই। আপনার যদি এটা পরীক্ষা থাকে আর আপনি যদি এখান থেকে এটা বের করতে পারেন তাহলে আপনার এত পেছনে যাইয়া ঘাটাঘাটি করার দরকারটা কি? ঠিক আছে? এগুলো তো ইকোনমিক্স মেথড যারা করে তারা শিখবে স্যার, এগুলো তো হ্যাঁ, আমাদের এটা যারা হায়ার স্টাডি করবে যে এটা কিভাবে ফাংশনটা আসলো, মাইনাসটা কেন, চিহ্নটা মাইনাসটা কেন হলো, এগুলি নিয়ে কিন্তু কোএফিশিয়েন্ট আছে। এটা এই জন্য আমি গত স্লাইডে আমি যদি যাই ডিমান্ড ফাংশনে, ওখানে দেখবেন যে পেছনে কিন্তু অনেক কথা আছে। কেউ যদি মনে করেন যে ওখানে দেখবেন তাহলে ওটা দেখে নিলে এখানে ফাংশনটা কিভাবে তৈরি হয়েছে সেখান থেকে এটা স্যার বেসিক্যালি মাইনাসটা দিয়ে বলতে বোঝাচ্ছে যে প্রাইসের সাথে বাড়লে ডিমান্ডটা কমে, ইকুয়েশনটা যেন এরকম আসে। এই জন্য মানে ইনডিরেক্টলি এভাবে বোঝানো হয়েছে। ইনডাইরেক্টলি ওই কথাটাই বোঝানো। হ্যাঁ, আর সাপ্লাইয়ের ক্ষেত্রে প্লাস হয়েছে কারণ প্রাইসের সাথে সাথে সাপ্লাইটা বাড়ে সচরাচর। বাড়ে। হ্যাঁ, এটা হলো ইনভার্স, এটা তো বলে দেওয়া আছে ইনভার্স ডিমান্ড ফাংশন। ইনভার্স কথাটা বলা আছে, বিপরীত, ঠিক আছে? বিপরীত ধর্মী ডিমান্ড তো সবসময় বিপরীত ধর্মী। তাহলে কিউ ইকুয়াল টু 70, কিউ ইকুয়াল টু 200, কিউ ইকুয়াল টু 20 এটা দেওয়া থাকবে? এইটা দেওয়া থাকবে না, এটা বের করতে হবে, এইটা বের করতে হবে।
এটা তো বের করাটা তো বলেই দিলাম যে এটা যখন এদিকে আসবে, এটা যখন এদিকে আসবে, এটা যখন এদিকে চলে আসবে, তখন এই যে দেখেন এই পি পি, এখানে কি পি এই পাশে আসছিল? আপনারা এইটুকু যদি না বুঝেন তাহলে তো ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে বা এই যে আপনারা অঙ্ক করছেন, algebra করেন নাই। আপনি যদি এখন এই 0.5 কিউ এটা সমান সমান চিহ্নের এদিকে নিয়ে আসেন, বামে নিয়ে আসেন, তাহলে কি হবে? পিটা ওইদিকে যাবে, তাই না? এটা বুঝছেন নাকি? এখানে তো স্যার বাম দিকে তো কোনো প্লাস মাইনাস কিছু নাই, কাজে এটা তো সমীকরণ, এটা তো বোঝা যাচ্ছে না। প্লাস মাইনাসের কি দরকার আছে? আমার কথা হচ্ছে এখানে একদম স্ট্রেট সোজা যদি আমি বলি যে একটা সিঙ্গেল যদি আমরা ধরে নিই যে এইখানে এই যে 0.5 কিউ এ আছে, আমরা ফরগেট অ্যাবাউট এবিসি, এবিসি আমরা বাদ দিলাম, আমরা এবিসি এখানে কিছুই নাই, ঠিক আছে? এটা আমার দরকার নাই, এটুকু আমি কেটে দিলাম, কারণ বোর্ড থাকলে হয়তো এটা আমরা কেটে দিলাম। তাহলে এই ইকুয়েশনটাকে কি আমরা ডান বাম করতে পারি না? স্যার পারি স্যার। আমরা পিটাকে এদিকে নিতে পারি না, কিউ এটাকে এই পাশে আনতে পারি না? জি স্যার। আনলে পরিবর্তন হবে না? ওই ইকুয়েশনটা সলভ করলে স্যার এটা আসবে স্যার। তাহলে সেই কি 35 মানে 0.5 কিউএ, এই ইকুয়েশনটাকে সলভ করলে স্যার এটা আসবে। হ্যাঁ, সে কি বলতেছে যে কোনো ইকুয়েশন নাই, এটা ইয়ে করা যাবে না, কি বলতেছে? উনি স্যার হিস্টুটাকে স্যার হয়তো অনুপাত ধরতেছে, এখানে p = 35 - 0.5 কিউএ, এটা হলো ইকুয়েশন। না, এটা অনুপাত না, এটা ওইটা জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা ভাই, তারপর সমস্যা থাকলে আপনার নাম্বারটা চ্যাট বক্সে দেন, আপনাকে বুঝিয়ে দিব, কল করুন। ঠিক আছে, আপনি কিছু মনে করবেন না। যদি কেউ অসুবিধা হয় তাহলে আমি তারে লিখে আলাদাভাবে হাতে লিখে ইকুয়েশনটা কিভাবে সলভ করা হয়েছে হাতে লিখে স্ক্যান করে দিয়ে দিব, অসুবিধা নেই। এটা তো ইজি স্যার, p = 35 - 0.05 কিউএ, এটা 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করলে হয়ে যায় 2p = 70, আর ওদিকে এ হয়ে যায় কিউএ, কিউএ এর সাইড চেঞ্জ করে দিকে আনলে কিউএ = 70 - 2p। হ্যাঁ হ্যাঁ, ওই তো ইকুয়েশনটা সলভ করলে এটাই আসে। আচ্ছা ভাই, আপনি চ্যাট বক্সে আপনার নাম্বার দেন, না সমস্যা থাকলে ক্লিয়ার করে দেবো। হ্যাঁ ঠিক আছে, একটু হেল্প করে নিন। ফটো দিছি ভাই, দেখেন নেন চ্যাটে। আচ্ছা ঠিক আছে, যার সমস্যা হচ্ছে সে আমাকে এই তার মেইল পাঠাইলে অথবা করলে আমি হাত দিয়ে লিখে অঙ্কটার সলিউশনটা দেখাই আমি স্ক্যান করে দিয়ে দিব কাগজটা, অসুবিধা নাই। এটা 1-2 মিনিটের ব্যাপার। আমি এখন যেহেতু এখানে স্লাইড শো, আমি এখানে লিখতে পারছি না, আর এটা জিপ ফরম্যাটে আছে তো, আর না হলে ভেঙে যায়। তাহলে আমি এখন এখানেই ঠিক ওই আরেকটা লাইন বের করতাম, করে দেখাই দিতাম। জিপ ফরম্যাটে থাকার কারণে ওই ভাইরাস বা অথবা এটা লাইন আর ভাঙে না। যাই হোক, এই জিনিসটা এখন আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস বের করলাম 25, আর ঠিক এই যে আমরা এই যে ইকুয়েশনটা পি এর ভ্যালুটা, অর্থাৎ পি = যদি 25 পেয়ে গেছি, কিউ = 290.6.5 * 25, এটা আমরা দুই জায়গায় বসাতে পারি, এখানে করলেও করতে পারি, অথবা যদি আমরা এখানে করি তাহলেও কিন্তু আমরা এখানে এই কোয়ান্টিটি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আমরা বের করতে পারি। যে কোনো দুইটা, যে কোনো একটা ইকুয়েশন ধরে করলে আমাদের এটা বের হয়ে যাবে। এখানে মাইনাস সাইন আসবে, ওখানে হয়তো প্লাস সাইন আসবে। 3.5 দিয়ে 25কে গুণ করে 40-এর সাথে যোগ 127 আসবে। আর যদি ওটা না করে আমরা 290-কে দিয়ে করি তাহলে এখানে আসবে। দুইটা যে কোনো একটা ইকুয়েশনকে দিয়ে ধরে আমরা করলে আমরা ইকুইলিব্রিয়াম ইউনিট এবং ইকুইলিব্রিয়াম প্রাইস পেয়ে যাবো। সুতরাং আমাদেরকে এখানে মার্কেট ডিমান্ড ফাংশন বের করতে বলা হয়েছে, আর ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি বের করতে বলা হয়েছে। স্যার এই সাপ্লাই স্যার ফাংশনটা স্যার, এটা আমি যেটুকু বুঝলাম স্যার, যে 3 টাকা 50 পয়সা যদি হয় তাহলে সাপ্লায়ার 40টা সাপ্লাই দিবে, এটাই। হ্যাঁ, ওটা তো যে এটা তো পজিটিভ রিলেশনশিপের কারণে সেখানে প্লাস সাইন, দাম বাড়লে সাপ্লাই বাড়বে, এই জন্য পজিটিভ। হ্যাঁ, এই জন্য পজিটিভ। আর ওখানে হলো ইনভার্স রিলেশনশিপ, মানে দাম বাড়লে ডিমান্ড কমবে, এই জন্য ইনভার্স, এই জন্য মাইনাস, ওই জন্য মাইনাস চিহ্নটা দেওয়া হয়, তাই। আপনার মনে ইন্টারপ্রিটেশনটা একটু ভুল হয়েছে, লাইক 0 টাকা হইলে তখন 40টা ডিমান্ড থাকবে, এরকম এটা। আচ্ছা, এখন আমরা
এই জিনিসগুলি একটু এক নজর দেখে চলে যাব। মার্কেট ফোর্সেস অফ সাপ্লাই এন্ড ডিমান্ড, এখানে জাস্ট কতগুলি স্বতঃসিদ্ধের মতো, মানে এটা কি বলবো, মানে এটা এই কন্ডিশনস গুলি বিরাজ করে মার্কেট itself has its own force to control the demand and supply. বলা হচ্ছে supply and demand together set the price of goods and quantity sold. অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ড মিলেই কিন্তু কত টাকা মূল্যে কত পরিমাণ বিক্রি হবে এটা ঠিক করে। সাপ্লাই এন্ড ডিমান্ড কনসিডার দ্য কি রুল অফ প্রাইস ইন অ্যালোকেটিং রিসোর্সেস। সাপ্লাই এন্ড ডিমান্ড আর টু ওয়ার্ডস, এগুলি জাস্ট বোঝার জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না। ডিটারমিনেন্টস অফ ডিমান্ড আমরা আলোচনা করেছি। টাইম এন্ড সাপ্লাই, এখানেও টাইম একটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। এখানেও আমরা ইউটিলিটির কথা বলেছি। আমরা সময়, স্বল্প সময় একরকম থাকে, দীর্ঘ সময় আরেক রকম থাকে, সিজনাল ভেরিয়েশন থাকে। এক এক সিজনে এক এক রকম। শীতকালের পোশাক তো আর গরমকালে পরি না, বা গরমকালের পোশাক শীতকালে পরি না। বৃষ্টির সময় আমার ছাতার চাহিদা যেরকম থাকবে, এই জন্য টাইম একটা ইম্পর্টেন্ট ইস্যু। টাইম একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে পারচেজিং পাওয়ার, অর্থাৎ এখানে ইনকাম লেভেল। যে কোনো ব্যক্তির যদি বাইং ক্যাপাসিটি বাড়াতে হয় তাহলে তার ইনকাম বাড়তে হবে, অথবা জিনিসের দাম কমলে কিন্তু তার পারচেজিং পাওয়ার বেড়ে যাবে, কারণ সে আগের মূল্যে কম দামি জিনিস পাচ্ছে। সুতরাং পারচেজিং পাওয়ার ইজ ওয়ান অফ দ্য এলিমেন্ট অফ ডিটারমিনিং সাপ্লাই। আর কনজিউমার ইনকামটা সাপ্লাই এন্ড ডিমান্ডের সাথে ইনক্রিজ এবং ডিক্রিজের একটা সম্পর্ক আছে। যদি ইনকাম বাড়ে তাহলে ডিমান্ড নর্মাল গুডস এর ক্ষেত্রে বেড়ে যায়, ঠিক আছে। আর যদি ইনকাম বাড়ে কিন্তু ইনফেরিয়র গুডস মানে যে বললাম লবণ, এটা তো আমার ইচ্ছা করলে বাড়বে না, এটা তো ডিক্রিজ হবে। বা আমার যদি পুরাতন কাপড় হয়, অথবা আমার যদি সেকেন্ড হ্যান্ড জিনিস হয়, সেরকম ইনফ্লেশনের ক্ষেত্রে তাই। ইনফ্লেশন ইজ এন ইনক্রিজ ইন দ্য ওভারঅল লেভেল অফ প্রাইস। When the overall price level rise, the value of money falls. Inflation হলে কি কন্ডিশন হয় সেটা বলা আছে। ডিফ্লেশন হলে কি হয়? ডিফ্লেশন হলে কি হবে? এটা এই ডিফ্লেশনের উপরে আমরা আইসিবি থেকে। হ্যালো, কি বলছেন? জুয়েল বলছি স্যার, আইসিবি থেকে। আইসিবি থেকে? হ্যাঁ হ্যাঁ, শেষ, সময় শেষ না? জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, আমারও এই স্লাইড দিয়েছে। আচ্ছা স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। জি স্যার, ওয়েলকাম। স্যার জি, মোটামুটি তো শেষবার স্যার। একটা এখন যে হ্যান্ড আউট গুলির কথা বললাম 1 থেকে 8 আর 23 নাম্বার হ্যান্ড আউট, এই 9টা হ্যান্ড আউট আপনাদের করতে হবে। আর বইয়ের কথা সেদিন আমি বলেছি, বইয়ের কোন কোন পৃষ্ঠায় কোন কোন শর্ট নোট গুলি দেখতে হবে সেগুলি। এখন আমরা সামনের দিকে আরো কিছু জিনিস ওখানে হয়তোবা স্লাইড, আমি ব্যাকগ্রাউন্ড স্লাইড তৈরি করবো ট্রেড সাইকেলের উপরে, এবং সেই সমস্ত ক্ষেত্রে ব্যালেন্স অফ পেমেন্ট ট্রেড সাইকেলের উপরে। স্যার, জি, 1 থেকে 8 আর হচ্ছে 23 নম্বর স্লাইড, হ্যাঁ হ্যান্ড আউট যেটা। জি 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 স্যার, একটা জিনিস জিজ্ঞেস করা ছিল, মানে যদি, মানে এটা কখনো সম্ভব না অবভিয়াসলি, কারণ আন্ডারগ্রাউন্ড মার্কেট ইজ দেয়ার। আমার কথাটা হলো, যদি ধরে নেই যে গভর্নমেন্ট টোটালি প্রাইস ফ্লোরিং এন্ড প্রাইস সিলিং যেটা হোক, প্রাইসটা কন্ট্রোল করতেছে, ওই ক্ষেত্রে তো মার্কেটটা কখনো ইকুইলিব্রিয়ামে যাবে না, তাই না? বাই থিওরি কখনো ইকুইলিব্রিয়ামে যাওয়াটা সম্ভব না, কারণ গভর্নমেন্ট যেই প্রাইসে সেট করতেছে ওই প্রাইসে যারা সাপ্লাই দিচ্ছে তারা সাপ্লাই নাও দিতে যেতে পারে, তারা মেবি হোল্ড করে রাখতে প্রোডাক্ট। তো সাপ্লাই আর ডিমান্ড তো কখনো সেম জায়গাতে মিট করতে পারবে না যদি টোটালি 100% গভর্নমেন্ট রেগুলেটেড মার্কেট হয়। না, সেটা তো হচ্ছে না ওখানে, এই জন্য বাই তো থিওরি হচ্ছে না। হ্যাঁ, শর্টেজ এবং হ্যাঁ বাই থিওরি হচ্ছে, বাট প্র্যাকটিক্যালি এটা ইম্পসিবল যে গভর্নমেন্ট রেগুলেটেড করে মার্কেট। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা তো গ্রাফ করে যেগুলো, এটা তো স্যার ফেয়ার মার্কেটের জন্য স্যার, এটা তো স্যার Right. ওইসবের জন্য হ্যাঁ। স্যার। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে কোন স্লাইড দেখবো স্যার? 8 এবং 23 ক্লাসে আমরা না 8 পর্যন্ত তো আমরা হ্যান্ড আউট এবং
23 নাম্বার হ্যান্ড আউট এই কয়টা পড়বো। এরপরে আমরা এমনও হতে পারে যে আমি কিছু স্লাইড অ্যাড করে এই পর্যন্ত আজকে পর্যন্ত 4 নাম্বার ক্লাসে আমার যে মিসিং কিছু ইস্যু আছে, যেমন ট্রেড সাইকেলের কথা বলি, তারপর ট্রেড সাইকেলের বিভিন্ন জায়গায় গভর্নমেন্টের ইন্টারভেনশনের কথা বলি, ব্যালেন্স অফ পেমেন্টের কথা বলি। এই সমস্ত আমরা একটা কম্বো, এটাকে বলা যায় কম্বো একটা ইয়ে করতে পারি আমরা। ওই যে আমি জানি না এখনো ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি আমি না পড়াইয়া মাঝখান দিয়া একটা কম্বো স্লাইড দেই, তাহলে হয়তো ব্যালেন্স অফ পেমেন্ট, তারপরে হচ্ছে ট্রেড সাইকেল এবং অবজেক্টিভস অফ দ্য ফার্ম, এই 3টা বিষয়কে অ্যাড করে হয়তো 4-5টা স্লাইড সেখানে অ্যাড হতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। আর যদি ওটা না হয় তাহলে আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ড এর উপরে যাব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।